আমি আব্বুর ছোট পোলা। বাবার টাকার অভাব নেই। ছোট থেকে ইচ্ছা মতো টাকা খরচ করছি। কখনো বাবা টাকার বিষয়ে কথা বলেনি। ফ্যামিলিতে সবাই আমাকে ছোট সাহেব বলে ডাকে। আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। এবার আসা যাক গল্পে। শাহাদাত কাকুর দোকানে বসে চা খাচ্ছি। হঠাৎ বাসা থেকে বড় ভাই ফোন দিল। আমি ফোনটা রিসিভ করেই, হ্যালো। শুভ, কোথায় তুই? চার দোকানে চা খাচ্ছি। কেন, কি হয়েছে? তাড়াতাড়ি বাসায় আয়। পারবো না, এখন আমার একটা কাজ আছে। দেখ ভাই আমার, রাগ করিস না, তাড়াতাড়ি বাসায় আয়। আচ্ছা, আসছি। বলেই বাইক স্টার্ট দিয়ে তাড়াতাড়ি বাসায় পৌঁছালাম। বাসায় ঢুকে আমি অবাক, এত মানুষের হইচই কিসের? আর বাড়ি এত সুন্দর করে সাজানো হচ্ছে কেন? আমি কিছুই বুঝতে পারলাম না। সোজা ভাইয়ের রুমে চলে গেলাম। ভাইয়া, কই তুমি? আর কি হয়েছে শুনি? তোমার ভাইয়া বাজারে গিয়েছে, তুমি চেঞ্জ করে নাও। কেন, কি হয়েছে যে ড্রেস চেঞ্জ করতে হবে? আজকে তোমার বিয়ে। আমার মাথায় তো আকাশ ভেঙে পড়লো। কি, আমার বিয়ে মানে? আজকে তোমার বিয়ে। আরে মানে কি? ভাইয়া চলে আসলো। এসেই, শুভ চল, গোসল করতে হবে। ভাইয়া আমার বিয়ে আমাকে আগে বলবে তো? এখন তো বললাম, চল তাড়াতাড়ি, লেট হয়ে যাচ্ছে। না, আমি বিয়ে করব না। বলেই সোজা বাইকের কাছে এসে বাইকে উঠে যখনই বাইকে স্টার্ট দিব তখন দেখি বাইকের চাবি নেই। ভাইয়া, চাবি দাও। চাবি তো আমার কাছে না, আব্বুর কাছে। আব্বুর কাছ থেকে নিয়ে আয়। আমি আব্বুর কাছে শুনেই ভয় পেয়ে গেলাম। তখনই আব্বু আসলো। কিরে শুভ, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? তাড়াতাড়ি গোসল করে আয়। যাচ্ছি আব্বু। মনে মনে প্রচুর রাগ হচ্ছে। বলতে চারদিক থেকে মানুষ এসে আমাকে গোসল করাতে লাগলো। গোসল শেষ করে একটা পাঞ্জাবি দিল আম্মু। কি করব আম্মু এই পাঞ্জাবি দিয়ে? তোর আজকে বিয়ে, তাই পাঞ্জাবি পরবি। আম্মু, আমি বিয়ে করব না। ওগো ছোট সাহেবের বাবা, তোমার ছোট সাহেব কি বলে শোনো। আরে আরে কিছু না, আমি এখনই গুছিয়ে নিচ্ছি। সবকিছু গুছিয়ে নিলাম। সারাদিন বিয়ের অনুষ্ঠান হলো। আমি প্রচুর ক্লান্ত। সন্ধ্যা হয়ে গিয়েছে। আমি সোফায় বসে আছি। হঠাৎ মামাতো বোন, চাচাতো, ফুফাতো বোনেরা এসে শুরু করে দিল। ভাইয়া, তুই এখনো বাইরে কেন? ভাবি তোর জন্য সেই কখন থেকে ওয়েট করছে, রুমে যা। ওই কার ভাবি? আর কার জন্য? আরে তোর বউ। পাগল নাকি? আমি তো এখনো বিয়েই করিনি। ফাসলামে বাদ দিয়ে তাড়াতাড়ি যা বলছি। যাব না। ওরা তিনজন মিলে আমাকে জোর করে রুমে পাঠালো। আমি রুমে ঢুকেই গাছের মতো সোজা হয়ে গেলাম। হায় আল্লাহ, পরি কোথা থেকে আসলো আমার রুমে? কি অপরূপ সুন্দরী! আমার লাইফে এমন মেয়ে কখনো দেখিনি। আমি কিছু না বলে সোজা খাটের উপর গিয়ে বসলাম। যেই না বসলাম, আমার বউ আমার কলার ধরে কাছে টেনে নিয়ে, ওই, এত সময় কোথায় ছিলেন? আমি সেই কখন থেকে ওয়েট করছি। আরে আরে আপু, কলারটা ছাড়ুন, দম বন্ধ হয়ে যাচ্ছে তো। ওই আপু মানে কি? আমি আপনার বউ। সরি, আমি আপনাকে বউ মানতে পারবো না। আপনি মানলে ভালো, না মানলে গলা টিপে মেরে ফেলবো। আরে না না, মানবো। মনে থাকে যেন। আর কালকে থেকে এত রাত করে বাসায় ফেরা চলবে না। আজব, এখন তো 7টা বাজে। তো কি হয়েছে? কালকে থেকে সন্ধ্যার সাথে সাথে বাসায় ফিরতে হবে। পারবো না। পারবেন না মানে? আপনাকে পারতে হবে, না হলে কিন্তু শাস্তি আছে। হায় আল্লাহ, কি বউ দিলা আমার কপালে। ওই, কি বললেন? না মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি তোমার মতো মিষ্টি একটা বউ পাওয়ার জন্য। ও আচ্ছা, কয়টা প্রেম করছেন বিয়ের আগে? অনেকগুলো প্রেম করছি। কেন? কি, তুই আমার আগে অন্য মেয়ের সাথে প্রেম করছিস? না মানে, মানে মানে করবি না। আমি এত স্বপ্ন দেখছিলাম আমার জামাইকে নিয়ে, আর তুই আগেই প্রেম করছিস। আচ্ছা কি কি স্বপ্ন দেখছিলা? আমি সেই ছোট থেকে ভাবছি বিয়ের পর জামাইয়ের সাথে প্রেম করব, আর তুই আমার আগেই অন্য মেয়ের সাথে প্রেম করলি। মানে তুমি বিয়ের আগে প্রেম করোনি? না, আমি কখনো প্রেম করিনি। ওয়াও, অসাধারণ। কি? শোনো, আমিও কখনো প্রেম করিনি। ছোট থেকে একটা কথাই ভাবছি, বিয়ের পর বউয়ের সাথে প্রেম করব। বিয়ের পর নতুন ভাবে জীবন শুরু করব। একটা মেয়েকে নতুন ভাবে চিনবো, জানবো।
সত্যি বলছেন আপনি প্রেম করেননি? হুম। হঠাৎ বউ আমাকে জড়িয়ে ধরলো। আরে আরে কি করো, ছাড়ো বলছি, ছাড়ো, আমার সুরসুরি লাগে। কি সুরসুরি লাগে মানে? আমি আপনার বউ, তাই এখন থেকে আপনার সব কিছু আমার। আমি যা ইচ্ছা করতে পারি, তাতে আপনার কি? তুমি আমার বউ হতে পারো, কিন্তু তুমি আমাকে স্পর্শ করতে পারবে না। আমার প্রচুর সুরসুরি লাগে। বললেই হলো, আমি আপনার সুরসুরি ভাঙাবো আজকে রাতে। প্লিজ প্লিজ আমার কাছে এসো না, আমার প্রচুর ভয় লাগে। বউ আমার কোনো কথাই শুনলো না। বউ আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে, আর আমি আস্তে আস্তে বেড থেকে উঠে পিছাতে লাগছি। ওই আমার কলিজার টুকরা বউ, প্লিজ এমন করো না। আরে এখনো তো কিছুই করলাম না। বলেই বউ আমার দিকে এগিয়ে আসছে, আর আমি পিছাতে পিছাতে সর্বশেষ দেওয়ালের সাথে আটকে গেলাম। এদিকে আমার বউ এগিয়ে আসছে, আমি তো একদম ভয়ে ঠান্ডা হয়ে গেলাম। তখনই হঠাৎ পায়ের উপরে ঠান্ডা কোমল অনুভব করলাম। আমি নিচে তাকিয়ে দেখি এটা আমার বউয়ের পা। আমার পায়ের উপর ওর শরীরের সম্পূর্ণ ভর, এখন আমার বুকের উপর। আমি তো চোখ বন্ধ করে নিলাম। আমার তখন অসাধারণ অনুভূতি হচ্ছে। হঠাৎ করেই আমার ঠোঁটের সাথে ওর নরম ঠোঁট লাগিয়ে দিল। আমি জোরে চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু কোনো শব্দ শোনা যাচ্ছে না, শুধু উম উম উম। দীর্ঘ 1 মিনিটের মতো বউয়ের ঠোঁট আমার ঠোঁটে লাগিয়ে রাখছে। আমার দম আটকে আসতে লাগলো। তাড়াতাড়ি আমি বউকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম, দিয়েই জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। কি গো, একটুতেই তোমার দম আটকে আসছে? ছি ছি ছি, কি শাকচুনি রে বাবা, এমন বউ আমার বাবার জন্মেও দেখিনি। কি শাকচুন্নি? বলেই আবার আমার কাছে আসতে লাগলো। আমি এবার বুঝলাম নির্ঘাত মৃত্যু, আর বাঁচার উপায় নেই। তাড়াতাড়ি বলে উঠলাম, লাভ ইউ বউ। বউ শুনে লজ্জা পেল, লজ্জায় লাল বউ আমার। আমি কাছে গিয়ে বললাম, অনেক রাত হয়েছে, আমার ঘুম আসছে, আমি ঘুমালাম, তুমি ওখানে দাঁড়িয়ে থাকো। না, আজকে সারা রাত ঘুমানো চলবে না। তাহলে কি করব সারা রাত জেগে? আজকে সারা রাত গল্প করব। যথা আজ্ঞা মহারানী। আমার ইচ্ছা কি জানেন? কি? আজকে সারা রাত আপনার সাথে আমার জীবনের ঘটে যাওয়া সকল কিছু শেয়ার করব। কিন্তু আমার তো ঘুম আসছে। মেরে ফেলবো আপনাকে ঘুমালে। আচ্ছা ঠিক আছে, ঘুমাবো না। চলুন কোথায়? বাইরে। এত রাতে বাইরে গিয়ে কি করব? এখন বাইরে গিয়ে আইসক্রিম খাবো। কিন্তু আজকে আমাদের বাসর রাত, যদি আম্মু আব্বু আমাদের বাইরে দেখে তাহলে তো মেরে ফেলবে। আমি এত কিছু জানি না, এখনই আমাকে বাইরে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাবেন। যথা আজ্ঞা মহারানী, চলুন তাহলে। আমি ফ্যাল করে বউয়ের মুখের দিকে তাকিয়ে আছি। কি অপরূপ সুন্দরী, চেহারায় অন্যরকম একটা মায়া আছে। যতই দেখছি ততই ভালো লাগছে, আর হাসিটাও মারাত্মক। আহা, হৃদয় ছুঁয়ে যাচ্ছে। একটা মানুষ এত সুন্দর করে কিভাবে হাসে? অমন করে কি দেখেন? না মানে কিছু না। মানে মানে কিসের জন্য বলুন, কি দেখেন? কিছু না। জানি জানি। আচ্ছা চলো, লেট হয়ে যাচ্ছে। বলেই বউয়ের হাত ধরে চোরের মতো দরজা খুলে বাইরে উকি দিয়ে দেখলাম সবাই যে যার রুমে চলে গিয়েছে। বাড়ি একদম ফাঁকা। এই ফাঁকে বউয়ের হাত ধরে দিলাম, এক দৌড় সোজা গেটের কাছে পৌঁছালাম। গেট খুলে রাস্তায় নেমে আসলাম। নিঝুম রাস্তায় বউকে নিয়ে হাঁটছি। এদিকে আমার বউয়ের গা ভর্তি গয়নার ঝুমঝুম একটা আওয়াজ হচ্ছে। আওয়াজটা খুব সুন্দর লাগছে। নিঝুম রাস্তা দিয়ে হাঁটছি, সাথে এমন একটা আওয়াজ শুনতে বেশ ভালোই লাগছে। কিছু দূর যেতেই ফুচকার দোকান দেখলাম। ফুচকা খাবো, ফুচকার দোকানে চলুন। তুমি না বললা আইসক্রিম খাবে? আগে ফুচকা খাবো, তারপর আইসক্রিম খাবো। যথা আজ্ঞা মহারানী। বউকে নিয়ে ফুচকার দোকানে চলে গেলাম। গিয়েই ফুচকাওয়ালা মামাকে বললাম, এই যে মামা 2 প্লেট ফুচকা দিন তো। না, 1 প্লেট দিন। 1 প্লেট কিসের জন্য? আমিও তো ফুচকা খাবো। আপনার ফুচকা খাওয়া লাগবে না, 1 প্লেট বলেছে, 1 প্লেট দিবেন, বেশি কথা বলবেন না। যথা আজ্ঞা মহারানী। বলেই 1 প্লেট ফুচকা নিলাম। ইস, গল্পের এত দূর চলে আসলাম, কিন্তু এখনো আমার বউয়ের পরিচয় দেওয়া হলো না। আমার বউয়ের নাম তানিয়া, এবার এসএসসি দিয়েছে। তানিয়া আমার শ্বশুরের বড় কন্যা। আমার শ্বশুরের 2টা মেয়ে, আমার কোনো শালা নাই, একটা মাত্র শালি।
সেও অনেক কিউট। আমার শ্বশুরের অর্থের কোনো অভাব নেই। এদিকে আমার শ্বশুর আর আমার আব্বু বেস্ট ফ্রেন্ড, ছোট থেকে তাদের মেলামেশা। তারপর ফুচকার প্লেটটা তানিয়ার হাতে দিলাম। তানিয়া প্লেটটা নিয়ে চেয়ারে বসে পড়লো, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এই যে বসুন। কোথায়? আরে গাধা, আমার পাশে বসুন। আমি তানিয়ার পাশে বসলাম। তারপর তানিয়া বলল, প্লেটটা ধরুন তো। কেন? আমার ধরে রাখতে কষ্ট হচ্ছে। আমি তানিয়ার হাত থেকে প্লেটটা ধরলাম। তারপর তানিয়া বলল, ওই আরো কাছে আসুন। কেন? আমার খাইতে কষ্ট। আমি তানিয়ার আরো কাছে গিয়ে বসলাম। তারপর তানিয়া প্লেট থেকে একটা ফুচকা নিল। এই যে স্যার, হা করুন। আমি হা করলাম। তানিয়া ফুচকাটা আমার মুখে দিল। আহা, কি মধুর মুহূর্ত! আমি কখনো কল্পনাও করি নাই আমার জীবনে এমন একটা দিন আসবে, একটা মেয়ে আমাকে এমন আপনভাবে ভালোবাসবে। আমি আস্তে আস্তে তানিয়ার প্রতি আমি দুর্বল হতে লাগলাম। এখন আমার কাছে মনে হচ্ছে তানিয়া আমার জীবনের সবকিছু। তানিয়া আমার জীবনে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার। মেয়েটা একটু রাগী হলেও মনটা অনেক ভালো। এই যে স্যার, কি ভাবছেন? কিছু না। অন্য মেয়ের কথা ভাবছেন না তো? নাউজুবিল্লাহ। গুড। কখনো অন্য মেয়ের কথা ভাবলে আপনাকে মেরে ফেলবো বলে দিলাম। যদি তোমাকে ছেড়ে অন্য মেয়ের কাছে চলে যাই? আপনাকে আমি খুন করে ফেলবো। ও মাগো, কি ডাকাত বউ আমার! আমি ডাকাত। আমি বেঁচে থাকতে আপনার ভাগ অন্য কাউকে দিব না, আপনি শুধু আমার। না গো, আমি তোমার ছোট বোনের। কি? কিছু না। ফুচকা খাবে? খাইয়ে দিব। হুম। আমি প্লেট থেকে একটা ফুচকা নিলাম। তারপর তানিয়াকে খাইয়ে দিলাম। ও বাবা গো, কত বড় হা করছো! শুধু ফুচকা না, আমাকেও খেয়ে ফেলতে পারবে। কি? কিছু না। চলুন আইসক্রিম খাবো। আচ্ছা চলো। এই যে মামা, বিল কত হয়েছে? স্যার 50 টাকা। আমি বিলটা দিয়ে দিলাম। ফুচকাওয়ালা মামা এবার জিজ্ঞেস করলো, স্যার একটা কথা বলবো, কিছু মনে না করলে? অবশ্যই বলুন। আপনি আর ম্যাম পালিয়ে যাচ্ছেন নাকি? না মামা, আপনার ম্যাম ফুচকা খেতে চাইছে, তাই ওকে নিয়ে আসলাম। ও আচ্ছা। মামা, আমাদের জন্য দোয়া করেন। জি স্যার, দোয়া করি আপনারা সুখী হন। তারপর ফুচকার দোকান থেকে চলে আসলাম, আইসক্রিমের দোকানে ঢুকলাম। এই যে আঙ্কেল, 2টা আইসক্রিম দেন তো। তারপর 2টা আইসক্রিম নিলাম। একটা তানিয়াকে দিলাম আর একটা আমার হাতে রাখলাম। তানিয়ার হাতে আইসক্রিমটা দিতেই তানিয়া অনেক খুশি। চলো এবার তাহলে বাসায় ফেরা যাক, অনেক রাত হয়েছে। জি চলুন। তানিয়া আমার কাঁধে মাথা রেখে হাঁটছে আর আইসক্রিম খাচ্ছে। হঠাৎ তানিয়ার হাত থেকে আইসক্রিমটা পড়ে গেল। খাইতে পারলাম না। আমি আমার হাত থেকে আইসক্রিমটা তানিয়াকে দিলাম। তারপর বললাম, এই যেটা নাও। আমি এখনো এটু করি নাই। এটো করলেও খাবো, না করলেও খাবো। আমি আইসক্রিমটা তানিয়ার হাতে দিলাম। তানিয়া আবার আইসক্রিমটা খেতে লাগলো। অর্ধেক আইসক্রিম খাওয়া শেষ। এখন তানিয়া আইসক্রিমটা আমার হাতে দিয়ে বলল, এই যে খান। খাইতে হবে? না, মাখতে হবে। তাড়াতাড়ি খান, খান বলছি। তখনই তানিয়া আবার বলল, এই যে স্যার, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, আমি আর হাঁটতে পারবো না। তাহলে এখন কি হবে? আমি এসব জানি না। আমাকে এখন কোলে নিয়ে রুম পর্যন্ত নিয়ে যাবেন। আমি তোমার ওজন নিতে। এত বেশি কিছু আমি জানি না। আপনি এখনই আমাকে কোলে নিয়ে রুম পর্যন্ত নিয়ে যাবেন। যথা আজ্ঞা মহারানী। আমি তানিয়াকে কোলে তুলে নিলাম। কোলে নিতেই আমার ভিতর কেমন জানি একটা অনুভূতি হতে লাগলো। মেয়েটার মায়াবী মুখের দিকে তাকিয়ে আছি। আমি তানিয়াকে কোলে নিয়ে বাসার গেট পর্যন্ত আসলাম। এসে তানিয়ার মুখের দিকে তাকাতেই দেখি তানিয়া ঘুম পড়েছে। আমি কিছু না বলে আস্তে আস্তে গেটে ধাক্কা দিলাম। গেটটা খুলে গেল। তারপর তানিয়াকে নিয়ে সোজা রুমে চলে গেলাম। ওকে বেডে শুইয়ে দিলাম। মেয়েটার ঘুম মাখা মুখের দিকে তাকাতেই বুকের ভিতর চিনচিন করে উঠল। কি নিষ্পাপ শিশুর মতো ঘুমাচ্ছে মেয়েটা। আমি বেডে না শুয়ে সোফায় শুয়ে পড়লাম। সে আমার বউ হলেও তার পারমিশন ছাড়া তার পাশে শোয়া বোধহয় ঠিক হবে না, তাই একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়লাম। হঠাৎ রাত 2টার দিকে কেউ একজন কলার ধরে টানতে লাগলো। আমি ঘুম ঘুম চোখে তাকালাম। তাকাতেই দেখি তানিয়া। ওই ওই, উঠুন উঠুন বলছি। কি বলো? এত রাতে ডাকছো কিসের জন্য? ডাকছে কিসের জন্য বুঝতে পারছেন না?
না। আপনি সোফায় ঘুমাচ্ছেন কেন? না মানে তোমার পারমিশন ছাড়া কি তোমার পাশে শোয়া ঠিক হতো? আজব তো, আপনি আমার জামাই, আপনি ছাড়া কে শুবে আমার পাশে? উঠুন, বেডে চলুন, আমার ভয় লাগে। যথা আজ্ঞা মহারানী, চলুন। তানিয়াকে নিয়ে আমি বেডে চলে গেলাম। তারপর ওর আর আমার মাঝে একটা কোলবালিশ দিলাম। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। সারাদিনের ক্লান্তির ঘুম, আমার কোনো হুঁশ নাই। সকালে কেউ একজন আমাকে ডাকছে, আম্মু সকাল সকাল আমার মাথা না খেয়ে আমাকে একটু ঘুমোতে দাও না প্লিজ। আমি তানিয়ার হাসি শুনে চোখ খুললাম। খুলে দেখি আমার বউয়ের মুখটা অনেক মায়াবী লাগছে। কালকে মেকআপের গহনার ভারে তোকে অন্যরকম লাগছিল, কিন্তু আজকে আরো সুন্দর লাগছে। ও তুমি? আমি। উঠুন তাড়াতাড়ি। কেন এত সকাল সকাল উঠে কি করব? কি সকাল সকাল মানে? কয়টা বাজে দেখছেন? আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8টা বাজে। আরে মাত্র 8টা বাজে, আমি তো 10টার আগে ঘুম থেকে উঠি না। আজকে থেকে আগের সকল নিয়ম চেঞ্জ করতে হবে। 6টার সময় ঘুম থেকে ওঠা লাগবে। পারবো না। পারবেন না মানে কি? আপনার 14 গোষ্ঠী পারবে। উঠুন বলছি। একটু ঘাবড়ে গেলাম। কি বউরে বাবা, সব সময় আমার উপর অত্যাচার করে। বাল, বিয়ে না করেই ভালো ছিলাম। কেন যে আব্বু আমাকে বিয়ে করালো, শালা কপালটাই খারাপ। আর মনে হয় সুখের দিন নেই সামনে। কি হলো, এখনো শুয়ে আছেন? কথা কানে যায় না আপনার? উঠছি বাবা, উঠছি। যান, গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে আসুন। কেন, কোথাও যাওয়া লাগবে নাকি? যাওয়া লাগবে মানে আজকে আপনার কলেজ না? কি হলো, হাসেন কেন? আজ 2 মাস হলো কলেজ মুখো হই না। কি 2 মাস আপনি কলেজে যান না? না। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে যান, না হলে কিন্তু আপনার খবর আছে। বলেই তা নিয়ে আমার জামার কলার ধরে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। আরে আরে, তোয়ালেটা তো তাও। তানিয়া তোয়ালেটা ছুঁড়ে দিল। আমি তোয়ালেটা নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। গোসল শেষ করে বাইরে আসলাম। এসে দেখি সোফার উপরে জামা, প্যান্ট, ঘড়ি কিছু রাখা আছে। আমি গুছিয়ে নিলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম, কিন্তু তানিয়াকে দেখলাম না। তাই আমি নিজে চলে গেলাম। আম্মু, ও আম্মু, খেতে দাও, প্রচুর ক্ষুধা লাগছে। আমি আর তোকে খেতে দিতে পারবো না, বৌমা আছে, বৌমা তোকে খেতে দিবে। ও ভাবি, খেতে দাও না প্লিজ, প্রচুর ক্ষুধা লাগছে। আমার হাতে কাজ আছে, তোমাকে বিয়ে দিলাম, এখন থেকে তানিয়া তোমাকে খেতে দিবে। আজব, তোমরা সবাই আমার সাথে এমন আচরণ করছো কিসের জন্য? তানিয়া কোথা থেকে আসলো, এসেই আমার প্লেটটা টেনে নিয়ে ভাত দিতে লাগলো। আস্তে আস্তে আমি এত ভাত খেতে পারবো না। খাইতে পারবেন না মানে কি? খাইতে হবে। আর আজকে থেকে বাইরের খাবার খাওয়া বন্ধ। 1 কাপ চাও খাইতে পারবেন না বাইরে থেকে। আজব তো, সবে মাত্র একদিন আসলা, এসে এত অধিকার দেখাচ্ছ। অধিকার মানে কি? বৌমা তো ঠিকই বলছে, শুধু বাহিরের খাবার খাস। ও, এখন দেখি সবাই একদলে আমাকে শায়েস্তা করার জন্য। তানিয়া মুচকি মুচকি আর চোখ মোটা মোটা করে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ বাইরে চলে আসলাম। আমার পিছে পিছে তানিয়াও আসছে। আমি বাইকটা স্টার্ট দিলাম। সাবধানে বাইক চালাবেন, আর বেশি স্পিডে বাইক চালাবেন না। আচ্ছা। অন্য কোনো মেয়ের দিকে একদম তাকাবেন না, তাহলে কিন্তু খবর আছে। আচ্ছা বাবা, আচ্ছা। সোজা কলেজ যাবেন, আর কলেজ শেষ করে সোজা বাসায় আসবেন। কোথাও দাঁড়িয়ে আড্ডা দিবেন না। হাল্লা গো, কি জল্লাদ বউ। কি? আমি তাড়াতাড়ি বাইকটা স্টার্ট দিয়ে কলেজের দিকে রওনা দিলাম। কলেজে গিয়ে নামতেই বন্ধুরা এসে আমাকে ঘিরে ফেললো। সুমন, মারুফ, নাজমুল, আশিক, সাকিব, রুহান, আজমির সবাই এসে বলতে লাগলো, কি রে শুভ, কালকে বাসর রাত কেমন কাটালি? আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। তারপর নাজমুল আবার জিজ্ঞেস করলো, কি রে দোস্ত, ভাবিটা কেমন? তোরা থামবি? কি রে শুভ, বাসর রাত ভালো কাটেনি বুঝি? বাসর রাত আইসক্রিম আর ফুচকা খেয়ে কাটিয়েছি। মানে? আর বলিস না, তোর ভাবি বাসর রাতের আবদার করলো আইসক্রিম খাবে, তাই রাতে তাকে নিয়ে আইসক্রিম খেতে চলে গেলাম। বাহ দোস্ত, সুন্দর তো। দোস্ত, ভাবিকে কবে দেখাবি?
আরে আরে দেখাবো, ওয়েট কর। শুভ, তুই বিয়ে করলি আমাদের দাওয়াত দিলে না তো? আরে দোস্ত বলিস না, আমি নিজেও জানি না কালকে আমার বিয়ে হয়েছে। এখন চল মিষ্টি খাবো। নতুন বিয়ে করছিস, আমাদের মিষ্টি খাওয়াবি না? আচ্ছা চল খাওয়াবো। সবাই একসাথে হইচই করে উঠলো। আমি ওদেরকে নিয়ে মিষ্টি খাওয়াতে নিয়ে গেলাম। সবাইকে ইচ্ছা মতো মিষ্টি খাওয়ালাম। তোরা কেউ আর কিছু খাবি? না রে দোস্ত, আর কিচ্ছু খাবো না। তাহলে চল ক্লাসে যাই। আমি ওদেরকে নিয়ে বিল মিটিয়ে ক্লাসে চলে গেলাম। ক্লাসের ভিতরও প্রচুর আড্ডা হলো। তারপর ক্লাস শেষ করে বাইরে আসলাম। দোস্ত, আমাকে একটু আমার বাসার সামনে নামিয়ে দে না প্লিজ। পাগল নাকি? আমার বউ শুনলে আমাকে মেরে ফেলবে। যা কুত্তা, তোর বাইকে উঠবো না। আমি বাইকে স্টার্ট দিয়ে কিছু দূর আসতেই পকেটের ফোনটা বেজে উঠল। আমি বাইকটা স্থির করে ফোনটা রিসিভ করলাম। অচেনা নাম্বার। হ্যালো, এই যে শুনছেন? কে আপনি? আরে গাধা, আমি আপনার বউ তানিয়া। ওয়াও, তোমার ফোনের কণ্ঠটা তো মারাত্মক সুন্দর। হয়েছে হয়েছে, আর পাম দিতে হইবে না। আপনি এখন কোথায়? এই তো রাস্তায়। শুনুন না, বাসায় ফেরার সময় আমার জন্য আইসক্রিম আর চকলেট নিয়ে আসবেন। পারবো না। মেরে ফেলবো আপনাকে না নিয়ে আসলে। আর তাড়াতাড়ি বাসায় আসো। যথা আজ্ঞা মহারানী। বলেই বাইক স্টার্ট দিলাম। কিছু দূর আসতেই একটা গাছের সাথে আমার বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট হলো। সাথে সাথে মাথায় আঘাত লেগে মাথা ফেটে গেল। আমি জ্ঞান হারালাম। হঠাৎ কিছু সময় পরে আমার এক হাত কেউ একজন চেপে ধরে রাখছে, আর আমার হাতের উপরে ঠান্ডা পানির অনুভব করলাম। আমি অনেক কষ্ট করে চোখ খুললাম। খুলেই দেখি আমার মিষ্টি বউটা আমার হাত ধরে বসে আছে আর প্রচুর কান্না করছে। কোথায় আমি? জাহান্নামে। মানে? আমি বাসা থেকে আপনাকে এত করে বললাম বাইক আস্তে চালাবেন, শুনলেন না তো আমার কথা। আজকে যদি আপনার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? বলে জোরে কাঁদতে লাগলো। আরে পাগলি, আমার তো কিছু হয় নাই, আমি তো ঠিকই আছি। কি ঠিক আছেন? আর একটু হলে আপনাকে তো আমি হারাতাম। আরে না পাগলি, তুমি দেখো আমি ঠিক আছি। বলতেই আম্মু আব্বু ভাইয়া ভাবি চলে আসলো। এসেই শুভ বাবা আমার, তুই এখন কেমন আছিস? আব্বু আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। কিছু হয়নি মানে? তুই জানিস তোকে 2 ব্যাগ রক্ত দিতে হয়েছে, আর ডাক্তার বলছে আর একটু হলে তোকে বাঁচানো যেত না। তোর মাথায় প্রচন্ড আঘাত লেগেছে। শুভ, তোমার কিছু হলে আমরা মরে যাব, প্লিজ। আর কখনো তুমি বাইক হাতে নিবে না। ভাবি বাইকের কি দোষ? হয়তো আমার কপালে অ্যাক্সিডেন্ট লেখা ছিল, তাই হয়েছে। আম্মু আমাকে জড়িয়ে ধরে প্রচুর কান্না করতে লাগলো। আম্মু শান্ত হও, আমার কিছু হয় নাই, আমি ঠিক আছি। ডাক্তার এসেই বলল, রোগীর শরীরটা এখন ভালো না, তাই এখন সবাই বাইরে যান। রোগীকে রেস্ট নিতে দিন, আর রোগীর জন্য খাবারের ব্যবস্থা করুন। আচ্ছা, আমরা এক্ষুনি খাবারের ব্যবস্থা করতেছি। বলে সবাই বাইরে চলে গেল। আমি তানিয়াকে যেতে দিলাম না। তানিয়া আমার পাশে বসে আছে, আমার হাত দুইটা শক্ত করে ধরে আছে। আমি একটু ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12টা বাজে। আমি তানিয়াকে জিজ্ঞেস করলাম, এই যে মহারানী, রাতে খাবার খাইছেন? আপনার এই অবস্থা আর আমি কি খাবার খেতে পারি? মানে তুমি রাতে কিছু খাওনি? না, যখন থেকে শুনেছি আপনি অ্যাক্সিডেন্ট করেছেন তারপর থেকে এখনো কিছু খাই নাই। পাগলি, তুমি না খেয়ে কেন আছো? আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো? ভালোবাসি কিনা জানি না, তবে আপনাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না। যদি কখনো মরে যাই? তানিয়া আমার মুখটা চেপে ধরলো। কখনো এমন অলক্ষণে কথা বলবেন না। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেন আপনার আগে আমাকে তুলে নেন। কেন আমার আগে কেন? যাতে আপনার হারানোর কষ্টটা আমি না পাই। বিশ্বাস করুন, আপনাকে হারানোর ব্যথাটা আমি সহ্য করতে পারবো না। হইছে হইছে, আর কান্না করতে হবে না। তোমাকে ছেড়ে কোথাও যাব না, সব সময় তোমার পাশেই থাকবো, সব সময় তোমার হাত ধরে রাখবো। আল্লাহ যেন সব সময় আপনাকে সুস্থ রাখে। আল্লাহ, তুমি আমাকে কেমন বউ দিলা, যে কিনা নিজের চেয়ে আমাকে ভালোবাসে, যার প্রতি মুহূর্তের হাসির কারণ শুধু আমি, যে মানুষটা আমাকে ছাড়া থাকতেই পারে না। আল্লাহ, কখনো তুমি এই মানুষটাকে কষ্ট দিও না, কখনো এই মানুষটাকে আমার থেকে দূরে সরিয়ে দিও না।
তাকে হারানোর ব্যথা আমি সহ্য করতে পারবো না। এই যে মিস্টার, কি ভাবছেন? না মানে কিছু না বলতে আম্মু চলে আসলো খাবার নিয়ে। তারপর খাবারটা আমার সামনে দিল। আমি হাত টান দিতেই আমার বাঁ হাতে স্যালাইন দেওয়া আর ডান হাতটা কেটে গেছে, তাই ব্যান্ডেজ করা। আরে আস্তে উঠুন। আমি আস্তে আস্তে উঠে বসলাম। তারপর তানিয়া খাবারের প্লেটটা নিল। তানিয়া নিজের হাত দিয়ে আমাকে খাইয়ে দিচ্ছে। আরে আমি তানিয়ার মুখের দিকে ফ্যাল করে তাকিয়ে আছি আর ভাবছি মেয়েটা কেমন মায়াবী। মাত্র 2 দিনে আমার জীবনে এসেই আমার জীবনটা আলোকিত করে দিল। তুমি খাবে না? আপনারটা আপনি আগে খেয়ে নিন, তারপর আমি খাবো। না আগে তুমি খাবে, তারপর আমি বাকিটুকু খাবো। আচ্ছা, খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে আমি আবার শুয়ে পড়লাম। তুমি বাসায় যাবে না? না, আমি বাসায় যাব না। তুমি সারা রাত কি জেগে থাকবে? সারা রাত আপনাকে পাহারা দেব। আরে পাগলি, বাসায় যাও। আপনাকে রেখে বাসায় গেলে আমার ঘুম আসবে না। ও তাহলে এখানেই থাকো। হুম। তুমি চাইলে আমাকে বালিশ বানাতে পারো। কিভাবে? এদিকে সরে আসো বলছি। তানি আমার কথা মতো আমার কাছে আরো এগিয়ে আসলো। আমি ওর মাথাটা আমার বুকের উপরে রেখে বললাম, তুমি ঘুমাও, আমি আজকে সারা রাত তোমাকে পাহারা দিব। তানিয়া আমার বুকে মাথা রেখে ঘুম পাড়ল। আমিও কিছু সময় পর ঘুম পাড়লাম। সকাল হয়ে গেল। সকালে উঠে দেখি আমার মিষ্টি বউটা এখন আমার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। আমি ওর চুলগুলা ওর মুখের উপর থেকে সরিয়ে দিচ্ছি। তানিয়ার ঘুম ভেঙে গেল। কখন উঠলেন? এই তো এইমাত্র। এখন আপনার শরীর কেমন লাগছে? ভালোই লাগছে, চলো বাসায় ফিরে যাই। এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। আম্মুকে ডাকি। যাও ডাকো। তানি আম্মুকে ডেকে আনলো। শুভ, তোর শরীর এখন কেমন লাগছে? আম্মু ভালো লাগছে, কিন্তু এই রুমে আমার দম বন্ধ হয়ে আসছে। চলো না বাসায় ফিরে যাই। আচ্ছা দাঁড়া, আমি ডাক্তারকে ডেকে আনি। আম্মু ডাক্তারকে নিয়ে আসলো। বাবা, তুমি এখন কি ঠিক আছো? জি ঠিক আছি, আমি এখন বাসায় যাব। কিন্তু এখন বাসায় যাওয়া তো ঠিক না। আর 1 ঘন্টাও থাকতে পারবো না এখানে আমি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার যাওয়ার ব্যবস্থা করতেছি, আর বাসায় গিয়ে একটু রেস্ট নিবা। আচ্ছা। অবশেষে ভাই আব্বু সবাই আসলো। তোমাকে নিয়ে বাসায় আসলো। বাসায় এসেই তো আমি অবাক। আমার সব বন্ধুরা, আমার শ্বশুর শাশুড়ি শালি সবাই আমার বাসায়। আমি বাসায় ঢুকতেই সবাই চারদিক থেকে আমাকে ঘিরে ধরলো। দোস্ত, তুই ঠিক আছিস তো? হুম। দোস্ত, তোর কোথাও আঘাত লাগেনি তো? কোথায় কোথায় আঘাত লাগছে এখনো বুঝতেই পারি নাই। শুভ, এবার থেকে তোকে আমি নিজেই কলেজে পৌঁছে দিয়ে আসব, আবার নিয়ে আসব। তবুও তোকে একা ছেড়ে দিব না। কি যে বলো ভাইয়া, আমি শিশু নাকি যে আমাকে নিয়ে যাবে নিয়ে আসবে? তুই শিশুরই মতো। ভাবি, শুভকে নিয়ে রুমে যান, ওর এখন রেস্টের প্রয়োজন। দোস্ত তাহলে থাকো এখন। না রে দোস্ত, অন্য একদিন আসবো। আচ্ছা তাহলে আমি সুস্থ হলে তোদের সাথে দেখা করব। আমি রুমে চলে গেলাম। গিয়ে সোফায় বসে আছি। হঠাৎ দেখলাম শ্বশুর শাশুড়ি আর শালি আসলো। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম বাবা। বসুন আব্বু, বসুন আম্মা। থাক বাবা, তোমার শরীর এখন কেমন লাগছে? জি আব্বু, আমি এখন ঠিক আছি। বাবা, একটু দেখে শুনে রাস্তায় চলাফেরা করতে হয়। আম্মা বলুন, কে জানে আমার অ্যাক্সিডেন্ট হবে। আমি জানলে কি আর বাসা থেকে বাইরে যেতাম? সবকিছু আল্লাহর ইচ্ছা। উনি যা করে বান্দার ভালোর জন্যই করে। শ্বশুর আমার পাশে বসলো, মাথায় হাত দিয়ে বলল, বেঁচে থাকো বাবা, আর আমার মেয়েটাকে একটু দেখে রাখ। তুমি ওকে কখনো দূরে সরিয়ে দিও না। ও আমাদের কলিজার টুকরা ছিল। ওর খুশির জন্য আমরা ওর সকল আবদার পূরণ করেছি। এখন ও তোমার বউ, এখন ওর সব দায় দায়িত্ব তোমার উপর। আব্বু আম্মা, আপনারা একদম চিন্তা করবেন না। আমি ওকে কখনো কষ্ট দিব না। বাবা তাহলে আমরা আসি। তুমি সুস্থ হলে তানিয়াকে নিয়ে আমাদের বাসা থেকে ঘুরে আসবা, কেমন? আচ্ছা আব্বু, ঠিক আছে। এই যে মহারানী, তোমার ছোট বোন আসলো, কিন্তু চলে গেল কিসের জন্য? ও একটু লাজুক টাইপের, তাই আপনি বসুন, আমি ওকে আবার ডেকে আনছি।
তানিয়া দৌড়ে নিচে গিয়ে সোনিয়াকে ডাক দিল। সোনিয়া শুন, তোর ভাইয়া তোকে ডাকে। সোনিয়া, তুই তাহলে তোর ভাইয়ের সাথে দেখা করে আয়, আমরা ততক্ষণ বিআই সাহেবের সাথে গল্প করি। আচ্ছা আপু। তানিয়া সোনিয়াকে নিয়ে উপরে আসতে লাগলো। সোনিয়াকে বলতে লাগলো, তোর কানের নিচে 2টা থাপ্পড় দিব। কেন? আমি কি করলাম? ভাইয়ার সাথে কথা না বলে চলে আসলি কিসের জন্য? ভাইয়া আর আব্বু কথা বলছিল, আমি ভাবলাম বড়দের মাঝে কি কথা বলা ঠিক হবে। তুই আর বড় হবি না, বুঝলি? এই যে সোনিয়া, এদিকে আসো। সোনিয়া আমার পাশে বসলো। আমি সোনিয়াকে বললাম, আই লাভ ইউ কলিজা। কি? না মানে কিছু না। আমার ছোট এইসব বোঝে না, আপনি ওকে এসব ফালতু কি বলছেন? সোনিয়া, তুমি এসব বোঝো না। অল্প অল্প বুঝি ভাইয়া। গুড। আচ্ছা সোনিয়া, তোমার বয়ফ্রেন্ড আছে? না ভাইয়া, আমি সিঙ্গেল। প্রেম করবে আমার সাথে? জি ভাইয়া, করব। বলতেই ঠাস পিছে ঘুরে দেখি তানিয়া সোনিয়াকে জোরে থাপ্পড় মেরে দিল। সোনিয়া মুখে হাত দিয়ে আস্তে আস্তে কাঁদছে। তোর সাহস কত আমার জামাইয়ের সাথে প্রেম করবি? আপু, মজা করছিলাম তো। কিসের মজা? যা নিচে যা। সোনিয়া উঠে নিচে যাচ্ছি। আমি সোনিয়াকে ডাক দিলাম, ওই যে সোনিয়া, এদিকে আসো। সোনিয়া আসলো। সোনিয়া সরি, আমি তোমার সাথে মজা করছিলাম, আর তোমার আপু সিরিয়াসলি নিয়ে তোমাকে থাপ্পড় মারলো। তোমার আপুর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ কিছু মনে করো না। না ভাইয়া, আমি কিছু মনে করিনি। ভাইয়া, আজকে আমি আসি, অন্য একদিন দেখা হবে। আচ্ছা যাও, আবার আসবে কিন্তু। জি ভাইয়া, আসবো। সোনিয়া চলে যেতেই আমি তানিয়ার হাত জোরে চেপে ধরে, কাজটা কি করলা? সোনিয়াকে মারলা কিসের জন্য? আমার ইচ্ছা হয়েছে তাই মারছি, আর ও আমার ছোট বোন। ইচ্ছে হলেই কি মারতে হবে? ও এখনো ছোট, ও ভুল করতেই পারে, এর জন্য ওকে মারা ঠিক হলো না। আর এখানে দোষটা তো সম্পূর্ণ আমার ছিল, সোনিয়ার তো দোষ ছিল না। আমি আমার ছোট বোনকে মারতেই পারি, এটা স্বাভাবিক। ও আচ্ছা, তাই ঠিক আছে। তোমার বোন, তুমি যা কিছু করো। আমার ক্ষুধা লাগছে, তুমি আমাকে বলো খেতে দিতে। তানিয়া আমার কথাটা শোনার পরেও ফোন টিপছে। তানিয়া, আমি তোমাকে কিছু একটা বলছি। ওকে, ওয়েট করুন, নিয়ে আসছি। তানিয়া খাবার নিয়ে আসলো, কিন্তু মনে মনে আমার প্রচুর রাগ হচ্ছে তানিয়ার উপর। আমি খাইয়ে দিই। লাগবে না, আমি একাই খেতে পারবো। আপনার হাতে তো ব্যান্ডেজ করা, আপনি কিভাবে খাবেন? আমাকে দিন, আমি খাইয়ে দিচ্ছি। প্লিজ, দরদ দেখাতে আসবে না বলে দিলাম। ওই কি হয়েছে আপনার? আপনি এমন আচরণ করছেন কেন? আমি হাত ব্যান্ডেজ খুলতে লাগলাম, অবশেষে ব্যান্ডেজ খুলে ফেললাম। তানিয়া আমার হাত এঁটে ধরলো। আমি জোরে একটা থাপ্পড় বসিয়ে দিলাম তানিয়ার গালে। থাপ্পড় দিতেই তানিয়ার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। তোকে বলছি না দরদ দেখাতে আসবি না। তানিয়া বালিশে মুখ দিয়ে কাঁদছে। তানিয়ার মুখে স্পষ্ট 5টা আঙ্গুলের ছাপ দেখা যাচ্ছে। দেখ, আমি তোকে ভালোবাসি না, আর এই বিয়েটা আমার অজান্তে হয়েছে। আপনি আমাকে ভালোবাসেন না? না, আমি তোকে ভালোবাসি না। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি। তোর ভালোবাসায় আমার যায় আসে না। তোর সাথে ভালো ব্যবহার করছি বলে এই নয় যে আমি তোকে ভালোবাসি। আপনি এমন করছেন কেন? দেখ, আমার গার্লফ্রেন্ড আছে, আমার ইচ্ছা ছিল তাকে বিয়ে করব, কিন্তু ফ্যামিলিকে বলার আগেই আমাদের বিয়ে হয়ে গেছে। কিন্তু আপনি যে বলেছিলেন আপনি প্রেম করেননি। আমি তোকে মিথ্যা বলেছিলাম। আমার গার্লফ্রেন্ড আছে, আর এখনো আমার গার্লফ্রেন্ডের সাথে আমার কথা হয়। আপনার গার্লফ্রেন্ড কে? সেটা সময় হলে বুঝবি। তানিয়া আমার এমন আচরণে অনেক কষ্ট পাইছে, আর প্রচুর কান্নাও করছে। এই একদম ন্যাকামো কান্না কাঁদবি না বলে দিলাম। তানিয়া আমার পাশে শুয়ে আছে, আর আমি ফোনটা নিয়ে ফেসবুক চালাচ্ছি। হঠাৎ ফোন আসলো, আমি রিসিভ করলাম। হ্যালো, কে? শুভ, তুমি না কথা দিয়েছিলে আমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করবে না। সরি বাবু, বিশ্বাস করো, সম্পূর্ণ বিয়েটা আমার বিরুদ্ধে হয়েছে। আমি আব্বুকে বলতে চাইছিলাম তোমার কথা, কিন্তু এর আগেই বিয়েটা হয়ে গেল। তুমি এখন কোথায়? বাসায়। তুমি এক্ষুনি আমার বাসায় আসো, তোমাকে অনেক মিস করছি। কিন্তু আমি তো এখন আসতে পারবো না, আমি একটু অসুস্থ। আজকে হাসপাতাল থেকে বাসায় ফিরছি।
কি হয়েছে তোমার? তেমন কিছু না, বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করছি। আরে বাইক একটু সাবধানে চালাবে তো। আচ্ছা, আব্বু আসছে, এখন ফোন রাখি, সন্ধ্যায় আবার ফোন দিব। আচ্ছা বাই কলিজা। আমার কথা শেষ হতেই তানিয়াকে বলল, আপনি কি মেয়েটাকে খুব ভালোবাসেন? নিজের জীবনের চাইতে বেশি। আমি আল্লাহর কাছে সব সময় একটা জিনিস চাইছি, সেটা হচ্ছে আমার জামাইটা যেন সুখে থাকে। তুমি কি আমাকে ডিভোর্স দিতে পারবে? কথাটা শোনার পরে তানিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ল। তানিয়ার মুখটা একদম কালো হয়ে গেল। আপনাকে ডিভোর্স দিলে কি আপনি সুখী হবেন? দেখো তানিয়া, আমি যদি আব্বুকে বলি তোমাকে ডিভোর্স দেওয়ার কথা, তাহলে আব্বু আমাকে মেরে ফেলবে। কিন্তু তুমি যদি ডিভোর্স দাও, তাহলে আব্বু আমাকে কিছু বলতে পারবে না। কয়দিনের ভেতরে ডিভোর্স দেওয়া লাগবে আপনাকে? আমার গার্লফ্রেন্ডের পরীক্ষা চলছে, পরীক্ষা শেষ হতে 1 মাস সময় লাগবে। তাহলে 1 মাস পর আপনাকে ডিভোর্স দেওয়া লাগবে। আমি খুব খুশি হব। আমি সারা জীবন তোমার কাছে রেডি হয়ে থাকবো। আপনি খুশি হলে আমিও খুশি। তাহলে এই 1 মাস আমরা স্বামী স্ত্রীর অভিনয় করি। আচ্ছা। তানিয়া মনে মনে ভাবছে, হে আল্লাহ, আমি তো কখনো তোমার কাছে কিছু চাইনি, তাহলে তুমি আমাকে এমন ভাবে কষ্ট দিচ্ছ কেন? আমি যাকে নিজের জীবনের চেয়েও ভালোবাসি, আর সেই অন্য কাউকে ভালোবাসে। আল্লাহ, অনেক আশা ছিল এই মানুষটাকে নিয়ে, তুমি মানুষটাকে একটু সুখী রাখো, এটাই চাইবো। তানিয়া, জি বলুন। খাবার খাবে না? ক্ষুধা লাগেনি। দেখো তানিয়া, মন খারাপ করে কি হবে? তুমি চাইলে আমার থেকেও সুন্দর ছেলে পাবে। আমার আর কাউকে চাই না। আপনার যদি না পাই, তাহলে সারা জীবন আপনাকে ভালোবেসেই যাব হৃদয় দিয়ে। সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি তোমাকে কখনোই ভালোবাসবো না। সন্ধ্যায় সবাই এক জায়গায় বসে চা খাচ্ছি। ছোট বৌমা, চাটা কিন্তু দারুণ হয়েছে। চাটা কি ছোট বৌমা বানিয়েছে? জি আব্বু। এক কথায় অসাধারণ হয়েছে। ধন্যবাদ। এই যে চা বানাইছে, এতে আর প্রশংসা করতে হবে না। পানি আর চিনিগুলো দিলে এর চেয়ে আরো সুন্দর চা হবে। ওই কুত্তা, চুপ কর। তুই এত ভালো চা বানাতে পারিস, কই কখনো আমাদের চা বানিয়ে খাওয়াইছিস? আমার চা বানিয়ে খাওয়ানোর জন্য বয়েই গেছে যত সব। থাকো তোমার বৌমাকে নিয়ে, আমি গেলাম। বলেই আমি ওখান থেকে উঠে রুমে চলে আসলাম। এসে ফোনটা হাতে নিয়ে ফেসবুকের স্টোরি দেখতে লাগলাম। কিছু সময় পর তানিয়া আসলো। এই যে শুনছেন? আমি একটু বিরক্ত বোধ করে বললাম, শুনছি, বলুন। আজকে আবার হঠাৎ আপনি করে বলছেন যে? দূরে সরিয়ে দিয়েছেন বুঝি? না, দূরে সরিয়ে দিব কিসের জন্য? আপনি তো এমনিতেই দূরের মানুষ। আমি না আপনার সাথে ভালোই অভিনয় করেছিলাম। আসলে কি জানেন, আমি না অভিনয়টা ভালোই জানি। আমার গার্লফ্রেন্ড থাকতেও আপনাকে বুঝতে দেয়নি। প্রথম দিনেই ভেবে নিয়েছিলাম আপনাকে ডিভোর্স দিব, গার্লফ্রেন্ডকে বিয়ে করে নতুন জীবন শুরু করব। কিন্তু আব্বুর ভয়ে আপনার সাথে প্রথম দিন ভালোবাসার অভিনয় করছিলাম। কিন্তু এখন আর আপনাকে চাই না, আমি একাই চলতে পারবো। হার তো মাত্র 21 দিন বাকি আমাদের ডিভোর্স হতে। এই 21 দিনকে আপনার কাছ থেকে একটু ভালোবাসা পাবো না? ভালো একজনকেই বাসা যায়, আর আমার মনটা আমার গার্লফ্রেন্ডের কাছে। আপনাকে কিভাবে ভালোবাসবো? তাহলে কষ্ট করে একটু ভালোবাসার অভিনয়টা করুন, যাতে আমি একটু ভালো থাকতে পারি। চেষ্টা করব। ডিনার করতে যাচ্ছি, আপনি ডিনার করবেন না? জি খাবো, আপনি আগে খেয়ে আসুন। আচ্ছা, তাহলে আপনি তাড়াতাড়ি আসুন, আমি গেলাম। আমি নিচে চলে গেলাম। এসে কাউকে দেখলাম না, বাড়ি একদম ফাঁকা। আম্মু, ভাবি কই তোমরা? খেতে দাও। বৌমা কোথায়? বৌমাকে ডাক। তুমি খেতে দাও। আচ্ছা আসছি, দাঁড়া। তানিয়া নিচে আসলো, এসেই প্লেটটা এগিয়ে দিয়ে ভাত দিল। আমি প্লেট নিয়ে অল্প একটু ভাত খেয়ে উঠে আসলাম। কি হলো, সম্পূর্ণ খাবারটা শেষ করলেন না যে? আমার ক্ষুধা নাই। ও। আমি উপরে চলে আসলাম। এসে আমার গার্লফ্রেন্ডকে ফোন দিলাম। গল্পের এত দূরে এসে গেলাম, কিন্তু এখন আমার গার্লফ্রেন্ডের পরিচয় দেওয়া হলো না। আমার গার্লফ্রেন্ডের নাম প্রিয়া, আমাদের কলেজেই পড়ে। প্রিয়ার সাথে আমার 2 বছরের সম্পর্ক, কিন্তু এই সম্পর্কটা কেউ জানে না। আব্বুকে বলতে চাইছিলাম, কিন্তু তার আগেই আমার বিয়েটা হয়ে গেল। আমি প্রথমে ভাবছিলাম তানিয়াকে সব সত্যিটা বলে দিব, কিন্তু বিয়ের প্রথম রাতে যদি এমন কথা শুনে মেয়েটা, তাহলে মেয়েটার মন খারাপ হয়ে যাবে, আবার কষ্টও পাবে। তাই ওর সাথে এতদিন অভিনয় করে আসছি,
কিন্তু একটা সত্য সম্পর্কে কতদিন লুকানো যায়? হ্যালো। হ্যালো বাবু, কেমন আছো? ভালো না গো, তোমাকে প্রচুর মিস করছি। তাহলে দেখা করে যাও। এখন তো অনেক রাত। তাতে কি, আসো, আমি ওয়েট করছি। না বাবু, কালকে আমি কলেজে আসব, তোমার সাথে কলেজে দেখা করব। তাহলে তুমি কালকে কলেজের দক্ষিণ পাশে আম গাছতলায় বসবে, আমি ওখানে আসবো। ওকে ঠিক আছে, এখন রাখি, বাই। না, আর একটু কথা বলি। না গো, প্রচুর ঘুম আসছে আজকে, বাই, গুড নাইট। গুড নাইট বাবু। আমি ফোনটা রেখে বারান্দাতে দাঁড়িয়ে আছি। হঠাৎ পিছন থেকে আমার ঘরে ঠান্ডা কম্বল অনুভব করলাম। আমি পিছে ঘুরে দেখি তানিয়া আমার ঘাড়ে হাত দিয়ে। কি গো, কখন আসলেন? এই তো এখন আসলাম, চলুন না ছাদে যাই, এত রাতে ছাদে কি? একটু গল্প করব আর আকাশের তারাগুলো দেখব। কোনো দরকার নাই, আমার প্রচুর ঘুম পাচ্ছে। ও তাহলে চলুন ঘুমিয়ে পড়ি। আমি রুমে এসে একটা বালিশ দিয়ে সোফায় এসে শুয়ে পড়লাম। তানিয়া ব্যাপারটা দেখে একটু কষ্ট কষ্ট অনুভব করছে। আরে সোফায় কেন, আমার এখানে আসুন। না, আমি এখানে ঠিক আছি। তানিয়া আমার পায়ে পড়ল। আরে আরে, কি করছেন, ছাড়ুন। আপনি আমাকে সবসময় দূরে সরিয়ে দিন, আমি সহ্য করতে পারবো, কিন্তু রাতটা আমার পাশে থাকুন। আমার প্রচুর ভয় লাগে একা একা থাকতে। কথাটা শোনার পরে আমি বালিশটা নিয়ে আমার খাটে চলে গেলাম তানিয়ার আবদার রাখার জন্য। তানিয়া অনেক খুশি হলো, ওর হাসি মুখটা দেখতে বেশ ভালোই লাগছিল। আমি ওর দিকে তাকিয়ে আছি, আর এর হাসি মুখটা দেখি মেয়েটা এই 2 দিনে অনেক শুকিয়ে গিয়েছে, চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে। আমার আর তানিয়ার মাঝে একটা কোলবালিশ দিলাম, তারপর আমি শুয়ে পড়লাম। এই যে শুনছেন, বলুন। আপনার ফোনটা একটু দিবেন। এত রাতে ফোন নিয়ে কি করবেন? আব্বুর সাথে একটু কথা বলবো। জানেন, যখন আমার খুব মন খারাপ হতো তখন আমি আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতাম, কিন্তু এখন তো আর আব্বু নাই, তাই আব্বুর বুকে জড়িয়ে ধরে কষ্টগুলো ভাগাভাগি করা হয় না। ও আচ্ছা। আমি ফোনটা বের করে তানিয়ার হাতে দিলাম। থ্যাঙ্কস। তানিয়া আব্বুকে ফোন দিল। হ্যালো। হ্যালো আপু, কেমন আছিস? কে, সোনিয়া? হ্যাঁ, অনেকদিন হলো তোর সাথে কথা হয় না, তোকে অনেক মিস করছি রে। কেমন আছিস? আপু, আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি অনেক ভালো আছি রে। ভাইয়া কেমন আছে? তোর ভাইয়া অনেক ভালো আছে। ভাইয়ের শরীর এখন কেমন আছে? তোর ভাইয়ার শরীর এখন ভালো আছে। সোনিয়া, আম্মুকে একটু দে তো। তুই লাইনে থাক, আমি 1 মিনিটের মধ্যে আম্মুকে দিচ্ছি। কেমন আছিস তানিয়া? অনেক ভালো আছি আম্মু, তুমি কেমন আছো? ভালো রে, তোকে খুব মনে পড়ছিল। জামাইকে নিয়ে একটু আসবি, তোকে একটু দেখতাম। আম্মু, তুমি তোমার জামাইয়ের সাথে কথা বলো, সে কি বলে শোনো। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে সকালে জামাইয়ের সাথে কথা বলবো। আচ্ছা আম্মু, ঠিক আছে। তানিয়ার তো কণ্ঠটা কেমন লাগছে, কিসের জন্য রে? আম্মু সর্দি হয়েছে তাই। আচ্ছা, ওষুধ খাবি কিন্তু। আচ্ছা মা। রাতে খাইছোস? খাইছি, তুমি খাইছো? খাইছি। আচ্ছা আম্মু, আজকে তাহলে রাখি, অন্য একদিন কথা হবে, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। সরি, একটু বেশি সময় কথা বলে ফেললাম। ওকে, সমস্যা নাই বলেই আমি ঘুমিয়ে পড়লাম। সকালে আমার পায়ের নিচে ওর হাতের নিচে নরম অনুভব করলাম। ওই চোখ খুলে দেখি আমার একটা হাত তানিয়ার বুকের উপরে আর একটা পা তানিয়ার শরীরে। আমি তাড়াতাড়ি পা আর হাত সরিয়ে নিলাম, নিয়ে তানিয়ার মুখের দিকে তাকিয়ে দেখি মেয়েটার চোখের নিচে স্পষ্টভাবে দাগ হয়ে আছে। বোঝা যাচ্ছে মেয়েটা সারা রাত ঘুমায়নি, সারা রাত কান্না করছে। তানিয়া, ওই তানিয়া, জি। আপনি সারা রাত ঘুমাননি? কই ঘুমাইছিলাম তো। মিথ্যা বলবেন না, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আপনি সারা রাত না ঘুমিয়ে কান্না করছেন। না মানে ঘুমাইছিলাম। হইছে, আপনি ফ্রেশ হয়ে নিন, নিচে যাব নাস্তা করতে। আচ্ছা। আমি ফ্রেশ হয়ে নিচে এসে খাবার টেবিলে বসে আছি। একটু পরে আব্বু আর আম্মু আসলো।
এসেই, তুই এখানে? বৌমা কোথায়? তোমার বৌমা কোথায় আমি কিভাবে বলবো? আমি কি তোমার বৌমার বডিগার্ড নাকি? কথা তো বলতেই ঠাস ঠাস। এই বলদ, নতুন বৌমাকে একা রেখে তুই খাইতে আসিস? লজ্জা করে না তোর? মেয়েটা যদি এখন ভয় পায় তাহলে কি হবে? আমি মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। আব্বুকে প্রচুর ভয় পাই, এই জন্য কিছু বলতে পারতেছি না। এখনো দাঁড়িয়ে আছিস? চা, বৌমাকে ডেকে নিয়ে আয়। আমি রেগে সোজা উপরে চলে গেলাম, গিয়ে তানিয়াকে জোরে একটা থাপ্পড় মারলাম। আপনাকে সেই কখন বললাম নিচে আসুন, জানেন আপনার জন্য আমি আব্বুর কাছে থাপ্পড় খাইছি। সরি। চলুন নিচে চলুন। আপনি একটু ওয়েট করবেন, আমি একটু ফ্রেশ হয়ে আসি, না হলে এভাবে আব্বুর সামনে গেলে আব্বু বুঝতে পারবে। আচ্ছা তাড়াতাড়ি আসুন, আমি এখানে দাঁড়াচ্ছি। মেয়েটার চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে। অল্প দিনের মধ্যেই মেয়েটার মুখের হাসি শুকিয়ে গিয়েছে। যে মেয়েটার মুখে সবসময় হাসি হাসি ভাব থাকতো, আজ সেই মেয়েটার মুখে কান্নার একটা ছাপ পড়ে গিয়েছে। তানিয়া ফ্রেশ হয়ে আসলো। এবার চলুন। চলুন। তানিয়াকে নিয়ে নিচে আসলাম। এসে দেখি আব্বু আম্মু ভাইয়া সবাই খাওয়া দাওয়া করছে। এসো বৌমা, এসো। শুধু বৌমাকে ডাকবে, আমাকে ডাকবে না? তোর মতো গাধাকে আবার কি করতে ডাকবো? ও, এখন বৌমা পাইছেন তো, এই জন্য আর ছেলের প্রতি ভালোবাসা নেই। তোর প্রতি কিসের ভালোবাসা আবার? সারা জীবন এত কিছু শিখালাম, তবুও তোর কোনো বুদ্ধি শুদ্ধি হলো না। কি করলাম আবার? আর কখনো বৌমাকে একা রেখে কোথাও যাস তাহলে তোর থাপ্পড় দিয়ে তোর মুখ ছিঁড়ে দিব। তোমার বৌমা যদি না আসে তাহলে আমি কি করব? আব্বু আমি আসছিলাম, কিন্তু উনি আগেই চলে আইছে। এই বলদ, বৌমা কি বলছে? নাউজুবিল্লাহ, তোমার বৌমা মিথ্যা বলছে। জানি, তুই তো আমার ছেলে, তুই ছাড়া কে মিথ্যে কথা বলবে বল? মানে আমি মিথ্যা বলছি? তুই মিথ্যা বলছিস। বৌমা কখনো মিথ্যা বলতে পারে না। এত মিষ্টি একটা মেয়ে কিভাবে মিথ্যা বলে? ওরে ওরে, হইছে হইছে, আর পাম দিয়েন না। তানিয়ার মুখের দিকে তাকিয়ে দেখি তানিয়া হাসছে। আহা কি মধুর হাসি! মেয়েটা যখন হাসে তখন মেয়েটাকে অনেক অসাধারণ লাগে। মেয়েটাকে যেদিন থেকে দেখছি সেদিন বুকের ভিতরে চিনচিন করছে। ধুর, কি সব ভাবছি আমি! আমি তো তানিয়াকে ভালোবাসি না, তাহলে এসব ভাবছি কিসের জন্য? আমি আবার তানিয়ার প্রেমে পড়লাম না তো? শুভ, কালকে তুই কি কলেজে যাবি? হ্যাঁ আব্বু, অনেকদিন হলো কলেজে যাওয়া হয় না, তাই ভাবছি কালকে কলেজে যাব। কালকে তোর সাথে বৌমাকে নিয়ে যাবি, কলেজে ভর্তি করিয়ে দিবি। কিন্তু আব্বু। কিসের কিন্তু আবার? যেটা বলছি সেটাই করবি। আব্বু, বাড়ির বউ বাড়িতে থাকা ভালো, বাইরে না যাওয়া ঠিক হবে? এই বলদ, বেশি জ্ঞান দিতে আসবি না। তোকে যেটা বলছি সেটাই করবি। আচ্ছা আম্মু, এখন খেতে দাও তো, প্রচুর ক্ষুধা পাইছে। দিচ্ছি, দাঁড়া। বসে আছি, দাঁড়াতে পারবো না। দেখছো বৌমা, ছাগলটা আমার সাথে মজা করছে। আম্মু, আপনার ছেলে একটু বেশি মজা করে আমার সাথে, ও মাঝে মাঝে মজা করে। আজব তো, মেয়েটাকে এত দুঃখ দেই, এত খারাপ ব্যবহার করি, তবুও বলছে আমি তোকে হাসাই। সত্যি মেয়েটা অনেক ভালো। মেয়েটাকে কি কষ্ট দেওয়া আমার ঠিক হচ্ছে? আম্মু খেতে দাও না, পেটের ভিতর ইঁদুর দৌড়াচ্ছে। আম্মু আপনি বসুন, আমি ওনাকে খেতে দিচ্ছি। তানিয়া খাবার দিল, আমি খাবার খাচ্ছি আর ভাবছি তানিয়াকে যদি ডিভোর্স দেই তাহলে আব্বু তো আমাকে মেরে ফেলবে। খাওয়া দাওয়া শেষ করে আমি সোফায় বসে আছি, কারণ তানিয়ার এখনো খাওয়া শেষ হয়নি। তানিয়াকে যদি সাথে করে না নিয়ে যাই তাহলে আব্বু আবার মারবে, এই ভয়ে বসে আছি। এই যে শুনছেন, হ্যাঁ বলো। আমার খাওয়া শেষ হয়ে গিয়েছে। আচ্ছা তাহলে চলো রুমে যাই। চলুন। তানিয়াকে নিয়ে রুমে চলে আসলাম। আমি ঘুমাবো, আপনি ঘুমাবেন না? হ্যাঁ ঘুমাবো। আচ্ছা তাহলে গুড নাইট। গুড নাইট। আমি শুয়ে আছি, তানিয়াও আমার পাশে শুয়ে আছে। তানিয়াকে থাপ্পড় মারা আমার মনে হয় ঠিক হয়নি। আচ্ছা, মেয়েটার তো কোনো দোষ ছিল না, আমি আব্বুর রাগটা তানিয়ার উপর দেখালাম, এটা করা আমার একদম ঠিক হয়নি। ওই তানিয়া, শুনছেন? হ্যাঁ বলুন। আমি উঠে বসলাম, তারপর তানিয়াকে উঠালাম। আমি তানিয়ার সামনে হাঁটু গেড়ে বসে কানটা ধরে
ওগো আমার মিষ্টি বউ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। একটু আগে আমি রাগের মাথায় তোমাকে থাপ্পড় মারলাম, হয়তো তুমি কষ্ট পাইছো। আজব, আমি কষ্ট পাবো কিসের জন্য? আপনি আমার স্বামী, আমি ভুল করলে আপনি আমাকে মারতেই পারেন, এটাই স্বাভাবিক। এর জন্য কষ্ট পাওয়ার কি আছে? আর তো কয়েকটা দিন বাকি আমাদের ডিভোর্স পেপার আসতে, এই কয়দিন আর তোমার সাথে খারাপ ব্যবহার করব না। আপনি সত্যিই আমাকে ডিভোর্স দেবেন? এটা ছাড়া কোনো উপায় নাই। তুমি যেমন একটা মেয়ে আমাকে ভালোবাসো, তেমন পিয়াও আমাকে ভালোবাসে। মেয়েটা আমাকে বিয়ে করবে বলে আশা করে আছে। ও, দোয়া করি আপনারা সুখী হন। এখন অনেক রাত হয়ে গিয়েছে, চলো ঘুমিয়ে পড়ি। আমি শুয়ে পড়লাম। কিছু সময়ের মধ্যেই চোখে ঘুম চলে আসলো। সকালে যখন আমার ঘুমটা ভাঙলো, তখন দেখি তানিয়ার মাথা আমার বুকের উপর। ওর চুলগুলো এলোমেলো, কি অপূর্ব গন্ধ চুলগুলো। আমি ওর চুলগুলো নাকের কাছে নিয়ে সুগন্ধ অনুভব করছি, আর ওর মুখের দিকে তাকিয়ে আছি। কি মিষ্টি মেয়ে। মেয়েটা যখন ঘুমায়, মেয়েটাকে আরো সুন্দর লাগে, পুতুলের মতো করে ঘুমায়। মন চাচ্ছে মেয়েটাকে জোরে জড়িয়ে ধরে বলি, ওগো আমার মিষ্টি বউ, আমি তোমাকে বড্ড ভালোবাসি। দূর, কি সব ফালতু ভাবছি আমি। তানিয়া, ওই তানিয়া, হুম। আমি উঠবো। উঠুন। আরে কিভাবে উঠবো, তোমার মাথা তো আমার বুকের উপর। তানিয়া কথাটা শুনতেই তাড়াতাড়ি উঠে বসলো। সরি, আমি বুঝতে পারি নাই রাতে কখন ঘুমাইছিলাম। তারপরও তো ঘুমের ঘোরে আপনার বুকে মাথা রেখি। আচ্ছা সমস্যা নেই, আপনি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসুন, আমি নিচে বসছি। তারপর দুইজন একসাথে কলেজে যাব। আমি 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি। আমি ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম, গিয়ে সোফায় বসে আছি। কিছু সময় পর ভাবি আসলো। শুভ, তোমরা হানিমুনে কোথায় যাচ্ছ? এখনো ঠিক করা হয়নি, আপনি তানিয়ার কাছে শুনুন। ও যেখানে যাবে আমিও সেখানে যাব। ও আচ্ছা, তো আজকে এত সেজেগুজে কোথায় যাচ্ছ? ভাবি, অনেকদিন পর একটু কলেজে যাব, তাই আর কি। ও তো আজকে কি তানিয়াকে নিয়ে যাচ্ছ? হ্যাঁ ভাবি, তানিয়াকে নিয়ে যাব। বলতে তানিয়া চলে আসলো। আমি তানিয়ার দিকে ঘুরতেই হা করে তাকিয়ে আছি। একটা 3 পিস আর লাল ওড়না, মেয়েটাকে সেই রকম লাগতেছিল। হাতে লাল চুড়ি, সবকিছু মিলিয়ে মেয়েটাকে অসাধারণ লাগছিল। আমি নিজেই অবাক হয়ে গেছিলাম যে এটা আমার বউ, কত সুন্দর লাগছে মেয়েটাকে। আমার বউটা সত্যি অনেক মিষ্টি, মেয়েটাকে অসাধারণ লাগছিল। আমি নিজেই অবাক হয়ে গেছিলাম যে এটা আমার বউ, কত সুন্দর লাগছে মেয়েটাকে। আমার বউটা সত্যি অনেক মিষ্টি। কি হলো, কি দেখছেন? কিছু না, চলো। আব্বু নিচে আসলো, এসেই, এই শুভ, বাইক দেখে শুনে চালাবি, আর বেশি জোরে চালানোর কোনো দরকার নেই। আচ্ছা আব্বু, তাহলে বরং আমি আপনার সাইকেলটা নিয়ে যাই, সাইকেলে ভালো যাওয়া যাবে। ওই বলো, তোকে যেটা বলছি সেটাই করবি। বৌমার যদি কিছু হয় তাহলে কিন্তু তোর খবর আছে। আচ্ছা ঠিক আছে। তারপর তানিয়াকে বাইকের পিছে বসিয়ে যাচ্ছি। হঠাৎ রাস্তায় বন্ধুদের সাথে দেখা। বন্ধুরা চায়ের দোকানে বসে চা খাচ্ছে। আমাদেরকে দেখেই বন্ধুরা রাস্তা আটকালো। কিরে, ভাবিকে নিয়ে কই যাচ্ছিস? কলেজ, তোদের ভাবিকে ভর্তি করাতে। ও, কিন্তু এখান থেকে যেতে গেলে তো ট্যাক্স দেওয়া লাগবে। ট্যাক্স না দিলে কি করবি শুনি? বেশি কিছু না, তোর গাড়ির চাক্কা খুলে নিব। তো কত ট্যাক্স দেওয়া লাগবে? বেশি না, 1000। এত টাকা আমার কাছে নেই, 500 দিতে পারবো। ওটাই দে তাহলে। আমি সুমনের হাতে 500 টাকা দিয়ে আবার বাইক স্টার্ট দিলাম। কলেজের সামনে এসে বাইক রাখলাম, রেখে তানিয়াকে ভিতরে পাঠিয়ে দিয়ে আমি বাইকে বসে আছি। 30 মিনিট পর তানিয়া আসলো। তানিয়া, এখন কি বাসায় যাবে? আপনি যাবেন না? আমার যেতে একটু লেট হবে, আমি তোমাকে গাড়ি ভাড়া দিয়ে দিচ্ছি, তুমি চলে যাও। আপনি আমার সাথে চলুন প্লিজ। আমি একা একটা মেয়ে কিভাবে যাব? বললাম তো আমার কাজ আছে। ও, আমি তানিয়ার হাতে ভাড়ার টাকা ধরিয়ে দিয়ে আমি বাইক নিয়ে কলেজের পিছনের মাঠে চলে গেলাম। ওখানে গিয়ে পিয়াকে ফোন দিলাম। পিয়া, কই তুমি? এই তো কলেজের দক্ষিণ পাশে। কলেজের পিছনে আসো। আচ্ছা ওয়েট করো, আসছি। পিয়া আসলো, এসেই, কেমন আছো? ভালো, তুমি? ভালো। কালকে তোমার পরীক্ষা শেষ না? কালকে পরীক্ষা শেষ। তাহলে আমরা কবে বিয়ে করছি?
আগে তুমি তোমার বউকে ডিভোর্স দাও, তারপর আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করে নিব। আচ্ছা, আমি তানিয়াকে ডিভোর্স দিব আজকে বাসায় গিয়ে সবার সামনে। তাহলে আমাদের বিয়েটা কালকে দিন পর হচ্ছে। আচ্ছা, তাহলে এখন আসি। আচ্ছা। আমি বাইক স্টার্ট দিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আব্বু সোফায় বসে আছে। শুভ, এদিকে আয়। আমি আব্বুর সামনে গিয়ে দাঁড়ালাম। আব্বু উঠেই আমার দুই গালে দুইটা থাপ্পড় বসিয়ে দিল। আমি মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। তোকে কতবার বলছি বৌমাকে একা ছাড়বি না, তুই আজকেও মেয়েটাকে একা ছাড়ছিস, তাও আবার রাস্তায়। যদি রাস্তার বকাটে ছেলেরা মেয়েটাকে বিরক্ত করতো তাহলে কি হতো? তোকে ভাত দেওয়াও ঠিক না, তোর মাথায় বুদ্ধি বলে কিছুই নেই। আব্বু, আমার একটা কাজ ছিল, এই জন্য তানিয়াকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম। জুতা দিয়ে মুখ ছিঁড়ে দেবো আর কখনো বৌমাকে একা ছাড়বে। আমি কিছু না বলে উপরে চলে গেলাম। প্রচন্ড রাগ হচ্ছে, কিন্তু প্রকাশ করার উপায় নেই। আজকে ডিভোর্স পেপার চলে আইছে, আপনি রাজি থাকলে আজকে ডিভোর্স পেপারে সাইন করে আমি চলে যাব। কোথায় যাবেন? যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাব। আপনি তো আর আমাকে রাখবেন না। আচ্ছা ঠিক আছে, কালকে তোমাকে আব্বুর সামনে ডিভোর্স দিয়ে সম্মানের সহিত বাবার বাড়িতে পাঠিয়ে দিব। আচ্ছা, ডিভোর্স দেওয়ার আগে আমার একটা আবদার রাখবেন? বলুন, চেষ্টা করব। আমাকে একবার বউ বলে ডাকবেন? তোমাকে তো কখনো আমি বউ হিসেবে মানিনি। আচ্ছা, তোমার আর কোনো ইচ্ছা আছে? না। তুমি থাকো, আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপর নিচে যাব। আচ্ছা। তানিয়া আজকে অনেক একা হয়ে গিয়েছে। বুকের ভিতর কত আশা নিয়ে বিয়েটা করছিল, কিন্তু সব আশা কালকে সকালে ভেঙে যাবে। আর কখনো আমাকে দেখবে না, আমাদের পরিচয় থাকবে না। তানিয়া সব সময় ভাবছি নিজের স্বামীকে আপন করে নিবে, সব সময় নিজের স্বামীকে ভালোবাসবে, কিন্তু আজকের পর থেকে আর সেই ভালোবাসাটা থাকবে না। হয়তো তানিয়া আর বিয়েই করবে না। আমি ফ্রেশ হয়ে বাইরে আসলাম। এসে দেখি তানিয়া বালিশে মুখ দিয়ে চিৎকার করে কান্না করছে। মেয়েটা আজকে অনেক একা। মেয়েটা কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল। আমি ওর পাশে বসে ওর মুখটা দেখি, ফর্সা মুখটা লাল হয়ে গেছে। মেয়েটা অনেক মায়াবী। আমি বিকালে তানিয়াকে ডাকলাম। তানিয়া, ওই তানিয়া, জি। চলো বাইরে থেকে ঘুরে আসি। আমার ইচ্ছে নেই। প্লিজ। তানিয়া রিকোয়েস্ট করলাম। তানিয়া রাজি হলো। কালকের পর থেকে আমাদের হয়তো আর দেখা হবে না। আজকে তানিয়াকে নিয়ে একটু কলেজে যাব। আচ্ছা তানিয়া, আপনি রেডি হয়ে আসুন, আমি গেটের বাইরে দাঁড়াচ্ছি। আচ্ছা। আমি বাইরে দাঁড়িয়ে আছি। কিছু সময়ের মধ্যে তানিয়া চলে আসলো। আজকে নীল শাড়ি পরেছে। মেয়েটাকে যতই দেখছি ততই ওর প্রেমে পড়ছি। ওকে মনের অজান্তেই ভালোবেসে ফেলছি। কি হলো, চলুন। চলো। তানিয়াকে নিয়ে বাইকের স্পিড বাড়িয়ে দিয়ে সোজা কলেজের পিছনে চলে গেলাম। তারপর পিয়াকে ফোন দিলাম। কোথায় তুমি? এই তো কলেজের পিছনের দিকে। আচ্ছা, পিছনের মাঠে আসো। কিছু সময়ের মধ্যে চলে আসলো। আমি দুইজনের মাঝখানে দাঁড়িয়ে আছি। তানিয়া, এই হচ্ছে পিয়া। কেমন আছেন? ভালো, আপনি? ভালো। পিয়া, কালকে তো তোমাদের বিয়ে। আমি দূরে সরে যাচ্ছি, দোয়া করি তোমরা সুখী হও। আমিন। তানিয়া, বাসায় চলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। চলুন। আমি তানিয়াকে নিয়ে বাসায় ফিরলাম। আব্বু, আম্মু, ভাইয়া, ভাবি নিচে ড্রয়িং রুমে বসে আছে। আমাদেরকে দেখে আব্বু ডাক দিল। শুভ, কোথায় গিয়েছিলি? আব্বু, তানিয়াকে নিয়ে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। বৌমা, এক কাপ চা বানিয়ে দিতে পারবে? হ্যাঁ আব্বু, অবশ্যই পারবো। তানিয়া চা বানাচ্ছে আর ভাবছে আজকের পর থেকে হয়তো আমাকে কেউ আর চা বানাতে বলবে না। কেউ আর হয়তো আমার চা খাওয়ার পর প্রশংসা করবে না। চাটা কিন্তু দারুণ হয়েছে বৌমা। তানিয়া চোখের করে পানি থলথল করছে। স্পষ্ট বোঝা যাচ্ছে মেয়েটার বুকের ভিতরে অনেক কষ্ট। তানিয়া, তুমি খাওয়া দাওয়া শেষ করে উপরে আসো, আমি উপরে যাচ্ছি। আপনি খাবেন না? না, আমার ক্ষুধা নাই। আমি উপরে গিয়ে শুয়ে পড়লাম। কিছু সময় পর তানিয়া আসলো। একটা রিকোয়েস্ট করব, রাখবেন প্লিজ? বলুন, চেষ্টা করব। আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরবেন। আজকের পর থেকে আর হয়তো আপনার সাথে আমার পরিচয় থাকবে না। আপনাকে আর হয়তো কখনো জড়িয়ে ধরা হবে না।
না আমি পারবো না, আপনি আমার স্ত্রী হলেও এটা আমি পারবো না। তানিয়া কাঁদো কাঁদো কণ্ঠে বলল। আচ্ছা ঠিক আছে। তানিয়া শুয়ে পড়ল। আমি কিন্তু জেগে আছি, চোখ বন্ধ করে শুয়ে আছি। ভাবছি কালকে আব্বুর সামনে এই কথাটা কিভাবে বলবো। তানিয়ার বাবা যে কথাটা দিয়েছিলাম সেই কথা মতো আমিও তার মেয়েকে সম্মান করতে পারলাম না। বিভিন্ন চিন্তা করতে করতে চোখে ঘুম চলে আসলো। সকালে উঠে তানিয়া আমার বুকের উপরে মাথা রেখে ঘুমাচ্ছে। আমি তানিয়ার মাথাটাকে সরিয়ে দিয়ে আস্তে আস্তে ওয়াশরুমে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8টা বাজে। আমি তানিয়ার পাশে গিয়ে তানিয়াকে ডাকলাম, তানিয়া উঠো, ফ্রেশ হয়ে গুছিয়ে নিচে আসুন, আজকে আব্বুর সামনে সব সত্যিটা বলে দিব। তানিয়া কাঁদো কাঁদো কণ্ঠে বলল। আচ্ছা। তানিয়া সব জামা কাপড় গুছিয়ে নিয়েছে আর ভাবছে তার সাথে আজকে কি হতে চলেছে। সে আজকের পর থেকে এই বাড়ির বউ থাকবে না, এই বাড়িতে নতুন কেউ আসবে, তোর স্বামী অন্য কারো হয়ে যাবে। তানিয়া ডিভোর্স পেপারটা হাতে নিয়ে নিচে আসলো। এসেই দেখলো পিয়া দাঁড়িয়ে আছে, পিয়ার সাথে একটা ছেলেও দাঁড়িয়ে আছে, আর শুভ ওদের পিছে দাঁড়িয়ে আছে। শুভর আব্বু সোফায় বসে আছে। তানিয়াকে দেখেই আব্বু বলল, এসো বৌমা এসো, দেখো কে আসছে। এরা কারা আব্বু? চলো এদের সাথে তোমার পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে পিয়া, আমার বড় ভাইয়ের মেয়ে, শুভর বড় বোন, তোমার বড় ননদ। আর এ হচ্ছে তোমার ভাইয়া, শুভর দুলা ভাই। কি মানেটা কি? আমি পিছন থেকে উত্তর দিলাম, আমি যাকে বিয়ে করব, যার সাথে সারা জীবন কাটাবো, তাকে একটু পরীক্ষা করিয়ে নিব না যে সে আমাকে কতটা ভালোবাসে? সেটা তো জানতে হবে। মানে কি বুঝলাম না তো। কি পাঠকরা, আপনারা তো বুঝতে পারতেছেন না, তাই তো? একটু ওয়েট করুন, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। বড় আব্বু, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ছোট ভাবি শুভ ভাইয়াকে কতটা ভালোবাসে এটা পরীক্ষা করার জন্য আমরা দুজন মিলে একটা প্ল্যান করি, যে দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের অভিনয় করব, যাতে আমরা বুঝতে পারি ভাবি ভাইয়া কতটা ভালোবাসে। তারপর আমি শুভ ভাইয়াকে বললাম, ভাবির সাথে খারাপ ব্যবহার, ভাবিকে ডিভোর্স দেওয়ার জন্য রিকোয়েস্ট করবি। তারপর আমরা প্ল্যান মতো কাজ করি। আজকে ভাবি ভাবছিল ভাইয়া ভাবিকে ডিভোর্স দিবে। আমার না প্রচুর হাসি পাচ্ছে। ওগো শুভর মা, মুড়ো ঝাঁটাটা একটু নিয়ে আসো তো। আব্বু আপনার কষ্ট করা লাগবে না, আমি ওনাকে সোজা করছি। আমি মনে মনে প্রচুর হাসছি, কিন্তু প্রকাশ করার ক্ষমতা নেই, কারণ এখন যদি হাসি তাহলে আব্বু মেরে ফেলবে আমাকে। এই ভয়ে দাঁড়িয়ে আছি। তানিয়া আমার কাছে এসে আমার হাতটা ধরে উপরে টেনে নিয়ে যাচ্ছে। যা ভাইয়া, এবার ভাবির ঠেলা সামলা। কুত্তা, তোর সব দোষ, তোর জন্য আজকে আমাকে এই পরিস্থিতিতে পড়তে হচ্ছে। তানিয়া আমার হাত ধরে রুমে টেনে নিয়ে এসেই কষিয়ে একটা থাপ্পড় মারলো আমার গালে। উফ! পাইছেনটা কি? আমার জীবনটা নিয়ে এইভাবে কিসের জন্য খেলা করেছেন? কিসের জন্য? আমি কি মাটির পুতুল যে ইচ্ছে হলে খেলবেন, ইচ্ছে হলে ভেঙে ফেলবেন? আমি আপনাকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসি, কখনো ভাবিনি আপনি এত বড় অভিনয় করবেন। আর একটু হলেই তো আমি মরে যেতাম শুধু আপনার দেওয়া কষ্ট পেতে পেতে। আজ আমার এই অবস্থা, আর আপনি নাকি আমাকে ডিভোর্স দিবেন? বলুন তো, ডিভোর্সের মানে কি? ইচ্ছে হলো ডিভোর্স দিলেন, ইচ্ছে হলো বিয়ে করলেন, তাই তো? আমি আর কিছু না বলে তানিয়ার ঠোঁটে আমার ঠোঁটটা মিলিয়ে দিলাম। তানিয়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, যতই আমি ওর ঠোঁটে আমার ঠোঁট তত বেশি মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর তানিয়া আমাকে জোরে খেলা দিয়ে সরিয়ে দিল। আমি জোরে একটা নিঃশ্বাস ছাড়লাম, তারপর তানিয়ার সামনে হাঁটু গেড়ে বসলাম। ওগো আমার মিষ্টি বউ, আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা শুধু আমার হৃদয় বলতে পারবে। আমি কখনো চাইনি তোমাকে হারাতে, তাই তোমাকে একটু পরীক্ষা করলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। আজকে আমাকে নিজের কাছে অপরাধী মনে হচ্ছে। আমার মিষ্টি বউটাকে প্রচুর কষ্ট দিয়েছি, প্লিজ ক্ষমা করে দাও। ক্ষমা করে দিতে পারি একটা শর্তে। কি স্বার্থ বলো? আমাকে একটা বাবু দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, কালকে বাজার থেকে একটা বাবু কিনে এনে দিব। না, আপনি বাবুর আব্বু হবেন আর আমি বাবুর আম্মু হব। আমি অন্য কারোর বাবু নিব না। আচ্ছা সময় হলে দিয়ে দিব। তোমার স্বামী এখনো বাবুয়ের একটু বড় হব, তারপর তোমাকে বাবু দিব। আচ্ছা। তুমি না কালকে রিকোয়েস্ট করছিলা তোমাকে একবার বউ বলে ডাকার জন্য? আমি তোমাকে একবার না, যতদিন বেঁচে থাকবো তোমাকে বউ বলে ডেকে যাব। তুমি আমার লাইফে পাওয়া শ্রেষ্ঠ উপহার। বলছিলাম না তুমি আমার বুকে একবার মাথা রাখবে, আর একবার না, আজকে থেকে তুমি আমার বুকে সারা জীবন মাথা রাখবে। তানিয়া কথাগুলো শোনার পর আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো।
মেয়েটার চোখের পানিতে আমার শার্ট ভিজে যাচ্ছে। আরে পাগলি, কাঁদছো কেন? আমি তোমার কাছে আছি, তোমাকে তো ছেড়ে কোথাও যাইনি। কথা দিন আর কখনো আমার সাথে এমন মজা করবেন না, আমাকে কষ্ট দিবেন না। আমি সব কষ্ট সইতে পারবো, কিন্তু আপনার দেওয়া কষ্ট কখনো সইতে পারবো না। আচ্ছা, কথা দিলাম আর কখনো তোমাকে কষ্ট দিব না, তোমাকে কখনো ছেড়ে যাব না। কথাগুলো বলার পর আমার নিজের অজান্তেই কেঁদে ফেলেছি। একটা ছেলে কখন কাঁদে? যখন তার হৃদয় উপরের শক্ত চামড়াটা ছিঁড়ে যায়। মেয়েটা তাকে এমনভাবে কষ্ট দেওয়া ঠিক হয়নি। মেয়েটা আজ কিছুদিন চেঞ্জ হয়ে গিয়েছে। কখনো মেয়েদের সাথে অভিনয় করা ঠিক না, কারণ মেয়েদের বাইরেরটা যেমন শক্ত, ভিতরটা তেমন নরম। মেয়েরা বিয়ের আগে যাই করুক, বিয়ের পর অধিকাংশ মেয়ে নিজের স্বামীকে মন থেকে ভালোবাসে। একটা মেয়ে তার শ্বশুর শাশুড়ির দেওয়া কষ্ট সহ্য করে শুধু নিজের স্বামীর একটু ভালোবাসা পাওয়ার আশায়। নিজের জন্মভূমি ছেড়ে স্বামীর মুখের দিকে তাকিয়ে একটা নতুন জায়গায় জীবনটা কাটিয়ে দেয় শুধু স্বামীর একটু ভালোবাসা পাওয়ার আশায়। তাই কখনো নিজের বউকে কষ্ট দিবেন না। যতই রাগ হোক কন্ট্রোল করবেন, কিন্তু কখনো নিজের বউয়ের মনে কষ্ট দিয়ে কিছু করবেন না। আপনার দেওয়া কষ্টটা হয়তো আপনার কাছে অল্প, কিন্তু তার কাছে পাহাড় সমান। তানিয়া, চলো গোসল করে ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাবেন? সারপ্রাইজ দিয়ে ঘুরতে যাব, তুমি গেলেই বুঝতে পারবে। আচ্ছা। আমি নিচে আসলাম আব্বুর সাথে দেখা করার জন্য, কিন্তু আব্বুকে পাইলাম না। তাই আম্মুর সাথে দেখা করেই আবার উপরে চলে গেলাম। আমি উপরে গিয়ে দেখি আমার মিষ্টি বউটা আয়নার সামনে বসে সাজছে। আমি দরজায় হেলান দিয়ে দেখছি আমার মিষ্টি বউটাকে আজকে একটু পিচ্চি পিচ্চি লাগছে, তবে অনেক কিউটও লাগছে। মেয়েটা যে দিন থেকে আমার জীবনে আইছে সেদিন থেকেই আমার লাইফটা চেঞ্জ হয়ে গিয়েছে। মেয়েটার মনে রাগ হিংসা কিছুই নেই, শুধু আছে বুক ভরা ভালোবাসা। আমি পিছন থেকে বউটাকে জড়িয়ে ধরলাম। এই দুষ্টু, ছাড়ুন। না, ছাড়বো না। ইচ্ছে করছে আমার মিষ্টি বউটাকে এইভাবে সারা জীবন জড়িয়ে ধরে রাখি। হয়েছে হয়েছে, এখন গিয়ে গোসল করে নিন। আমার গোছানো শেষ, আমি রেডি। আর একটু তোমাকে জড়িয়ে ধরে রাখি। হঠাৎ ভাবি আসলো, এসেই শুভ, তোমার ভাইয়া তোমাদের দুজনকে ডাকতেছে। আমি তানিয়াকে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে ভাবি আসছি। ভাবি একটু হাসতে হাসতে চলে গেল। যান, এবার গিয়ে গোসল করে আসুন। আমি গামছাটা নিয়ে গোসল শেষ করে গুছিয়ে নিয়ে নিচে আসলাম। এসে তানিয়াকে ডাক দিলাম, কই তুমি? লেট হয়ে যাচ্ছে তো। তানিয়া নিচে আসলো। আজকেও শাড়ি পরছে আমার মিষ্টি বউটা। মেয়েটাকে আজকে সত্যি বউ বউ লাগছে। আমি হাঁ করে তাকিয়ে আছি আমার বউয়ের দিকে। কি মায়াবী চেহারা! যত দেখি ততই প্রেমে পড়ছি। এর প্রতি ভালোবাসাটা দিন দিন বাড়ছে। এই যে সাহেব, মুখটা বন্ধ করুন, না হলে মাছি ঢুকবে। যদি আমার মুখে মাছি ঢুকে তবুও আমার কোনো আপত্তি নেই। এত দেখিয়েন না, যদি কখনো ছেড়ে যায় তাহলে তখন কাকে দেখবেন? আমি তানিয়ার মুখ চেপে ধরলাম। আমি তোমাকে হারানোর জন্য বিয়ে করিনি। যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাকে ভালোবেসে যাব। আমি বেঁচে থাকতে তোমাকে অন্য কারোর হতে দিব না। আচ্ছা, যাবে, কত ভালোবাসতে পারেন। আচ্ছা, এখন চলো তো, সন্ধ্যার আগে আবার বাসায় ফিরতে হবে। তানিয়াকে বাইকের পিছে নিয়ে বাইক চালাচ্ছি। আচ্ছা স্যার, আজ পর্যন্ত কয়টা মেয়েকে বাইকের পেছনে বসিয়েছেন? একটাকেও না। কেউ কখনো বসতে চায়নি? অনেকেই চাইছিল, কিন্তু আমি কাউকে নিইনি। আমি বাইক কেনার আগে থেকেই বলছি আমার বউ ছাড়া এই বাইকে কেউ বসতে পারবে না। সত্যি? 100% সত্যি। আই লাভ ইউ আমার পিচ্চি বর। লাভ ইউ টু আমার মিষ্টি বউ। আমি বাইকের স্পিড বাড়িয়ে দিলাম। তানিয়া আমাকে জড়িয়ে ধরলো। আমি যত স্পিড বাড়িয়ে দিচ্ছি তানিয়া তত আমাকে শক্ত করে জড়িয়ে ধরছে। আমি বাইকটা আমার শ্বশুর বাড়ির দিকে ঘোরাতেই, ওদিকে কোথায় যাচ্ছেন? আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। তুমি যাবে নাকি? মানে আপনি এখন আব্বুদের ওখানে যাবেন? তানিয়া বাইকের পিছন থেকে আমার মুখে একটা চুম্মা দিল। লাভ ইউ আমার পিচ্চি বর। কতদিন পর আব্বু আম্মুর সাথে দেখা হবে আজকে, অনেক খুশি আমি। কালকে রাতে তোমার আব্বু ফোন দিয়েছিল। আমি সকালে আব্বুর সাথে আলোচনা করে তারপর তোমাকে নিয়ে বের হলাম। কালকে রাতে আব্বুর সাথে কথা হয়েছে আপনার, আর আপনি আমাকে একটুও বললেন না। বললে তো এখন তোমার মুখের এই মিষ্টি হাসিটা দেখতে পারতাম না গো আমার মিষ্টি বউ। ওরে দুষ্টু। আমি না হয় দুষ্টু, কিন্তু তুমি তো পেতনি। কি আমি পেতনি? ওয়েট ওয়েট,
বাইক থেকে নামি, তারপর দেখাবো কে পেতনি। আচ্ছা, তুমি আব্বুর বাড়ি কয়দিন থাকবে? যে কয়দিন থাকবেন আমিও সেই কয়দিন থাকবো। আমি তো ঘর জামাই হয়ে সারা জীবন থেকে যাব। আপনি না থাকলে আমিও থাকবো না, কারণ আমার শ্বশুর শাশুড়ি আমাকে তাদের মেয়ের মতো ভালোবাসে। আমি কি তাদের ছাড়া কখনো থাকতে পারি? হয়েছে হয়েছে, আর শ্বশুর শাশুড়ির প্রতি ভালোবাসা দেখাতে হবে না। অবশেষে শ্বশুর বাড়ি চলে আসলাম। এসে দেখি সোনিয়া রাস্তায় অপেক্ষা করছে। আমাদেরকে দেখে সোনিয়া দৌড়ে তানিয়াকে জড়িয়ে ধরলো। দুই বোনের এই ভালোবাসা দেখে আমি মুগ্ধ। কতই না সুন্দর বোনের সম্পর্কটা। সোনিয়া, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? ভালো। তোদের কথা খুব মনে পড়ছিল জানিস। হ্যাঁ, আমাদেরও তোর কথা খুব মনে পড়ছিল। তুই চলে যাওয়ার পর বাড়িটা বড় একা একা হয়ে গিয়েছে। তোকে আমরা খুব মিস করি। আমিও তোদের খুব মিস করি। সোনিয়া, আমাকে মিস করো না বুঝি? মিস করি তো। কই মিস করো? কখনো কি ফোন দিয়েছো আমার নাম্বারে? তানিয়া আমার দিকে চোখ মোটা মোটা করে তাকাচ্ছে। পাগল নাকি? আপু যদি জানতে পারে আমি আপনার সাথে ফোনে কথা বলছি, তাহলে আপু আমাকে মেরেই ফেলবে। তোমার আপুর সাহস কত? আমার সামনে তোমার গায়ে হাত দিতে বলো তো তোমার আপুর পা ভেঙে রাখবো। তানিয়া আমার জামার কলার ধরে কাছে টেনে নিয়ে এসে, ওই সোনিয়ার গায়ে না আপনার গায়ে হাত দিলাম, দেখি এখন পা ভেঙে দেন। বাপের বাড়ি ডেকে এনে এভাবে স্বামী নির্যাতন করাটা কি তোমার ঠিক হচ্ছে? আমিও ভাইয়ার কথা একমত। দেখবি তোর হাসির 12টা বাজাবে। এখন তো 1টা বাজে, তুমি ওর হাসির 12টা কিভাবে বাজাবে? ওই একদম মজা করবেন না, আমার কিন্তু রাগ হচ্ছে। আচ্ছা, মজা করব, একটু ফানি করব। শুভ, আপু, স্বামীর নাম ধরে ডাকা কিন্তু ঠিক না। ওই আইসে বড় জ্ঞানী ব্যক্তি। দুর্বল, ভালো কথা বললাম তো। ওই তোমরা আমাকে সারাদিন এই রোদে দাঁড় করিয়ে রাখবে নাকি? চলুন ভাইয়া, আব্বু আম্মু অপেক্ষা করছে আপনাদের জন্য। আপনাকে এইভাবে রোদে দাঁড় করিয়ে রাখবো 1 ঘন্টা। আমার রাগ উঠানোর শাস্তি এটা। যথাজ্ঞা মহারানী। ভাইয়া চলুন তো, আব্বু আম্মু সেই সকাল থেকে অপেক্ষা করছে আপনাদের জন্য। না, ওনাকে এখানে দাঁড়িয়ে রাখবো, সাথে তোকেও। সোনিয়া, এদিকে আসো। সোনিয়া আমার কাছে আসলো। আমি সোনিয়ার কানে মুখ নিয়ে বললাম, তোমার আপু যখন রাগ করে তখন তোমার আপুকে সেই রকম সুন্দর লাগে। ওই সোনিয়ার কানে মুখ লাগিয়ে কি বললেন? বলছি আমি সোনিয়াকে ভালোবাসি। লাভ ইউ সোনিয়া। কি? তানিয়া আমার জামার কলার ধরে কাছে টেনে নিয়ে সে কানের কাছে মুখ লাগিয়ে, তুই শুধু আমার, তোকে আমি বেঁচে থাকতে অন্য কারোর হতে দেব না, কথাটা যেন মনে থাকে। মনে থাকবে, খুব মনে থাকবে। এমন দজ্জাল বউ থাকলে সবকিছু এমনিতেই মনে থাকে। একদম রাইট। কি আমি দজ্জাল? দজ্জাল ছাড়া কি আমার মতো নিষ্পাপ ছেলেটাকে এইভাবে রোদে দাঁড় করিয়ে রাখছো, তার উপর ক্ষুধা পেটে? আহারে, কত কষ্ট হচ্ছে ভাইটার। ওই একদম দরদ দেখাতে আসবি না। তানিয়া আমার হাত ধরে আমাকে টেনে বাড়ির ভিতর নিয়ে যাচ্ছে। এদিকে আমার তো বুকের ভিতর ভয় ভয় করছে। রুমে নিয়ে গিয়ে কি যে করবে আল্লাহ জানে। গেট খুলতেই দেখি শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে আছে। আমি শ্বশুর শাশুড়িকে সালাম করলাম। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আব্বু, তোমাকে অনেক মিস করছিলাম, তোমাদের কথা খুব মনে পড়ছিল, তোমাদের ভালোবাসাটা আমাকে পিছু টানছিল। আরে পাগলি, তুই এখন আমাদের বাড়ির অতিথি। তোর আসল বাড়িতে তোর স্বামীর বাড়ি। আমাদের এখানে হয়তো বড় হয়েছিস, কিন্তু তোর বাকি জীবন ওই বাড়িতে কাটাতে হবে। শাশুড়ি তানিয়াকে জড়িয়ে ধরলো আর কান্না করতে লাগলো। তানিয়া, জানিস তোকে ছাড়া বাড়িটা বড্ড একা হয়ে গিয়েছে। আম্মা, বাড়ির বড় মেয়েরা বাড়ির লক্ষ্মী হয়, তাদের ছাড়া বাড়ি একা হয়ে যায়। সোনিয়া আমার দিকে চোখ মোটা মোটা করে তাকাচ্ছে। ওলে বাবারে, নিজের বউ এর খুব প্রশংসা করছেন তো। বাড়ির ছোট মেয়েরা বুঝি লক্ষ্মী না? আরে তুমি তো খুব লক্ষ্মী, তোমার তুলনা হয় না। বুঝি বুঝি। আচ্ছা, এখানে এভাবে দাঁড়িয়ে রাখবে নাকি? একদম চুপ, এখানে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন। যথাজ্ঞা মহারানী। হ্যাঁ 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 হ্যাঁ। আব্বু জানেন, আমার জীবনে যেটুকু অপূর্ণ ছিল সেটুকু সম্পূর্ণ হয়েছে যেদিন থেকে আমার জীবনে তানিয়া আইছে। জানি না
আপনাদের এই ঋণ আমি কিভাবে শোধ করব? ছি বাবা, কি বলো, কিসের ঋণ আবার? তোমার মতো একটা ছেলে পাইছি, এটা আমাদের ভাগ্য। তোমার বাবা আর আমি ছোট থেকেই বন্ধু ছিলাম। আমাদের ইচ্ছা ছিল তোমাদের দুইজনের বিয়ে আমরা নিজেরাই দিব। আচ্ছা আব্বু, আপনাদের বন্ধু কয় বছরের? বাবা, তোমরা হওয়ার আগে থেকেই আমাদের বন্ধুত্ব, আমরা একসাথে ব্যবসা করতাম। ও আচ্ছা আব্বু, আপনাদের মাঝে কখনো ঝগড়া হয়নি? অনেকবার হয়েছিল, কিন্তু একদিনের বেশি দুইজন আলাদা থাকতে পারিনি। আহা, কত সুন্দর বন্ধুত্ব ছিল আপনাদের মাঝে। আচ্ছা বাবা, দুপুর হয়ে গেল, কিন্তু এখনো দুপুরে খাওয়া দাওয়া হলো না। চলো খাওয়া দাওয়া শেষ করে গল্প করি। আব্বু, আর একটু গল্প করি না? এখনো তো ক্ষুধা লাগেনি। না, আগে খাওয়া দাওয়া তারপর গল্প। আচ্ছা, কিন্তু আমি তো গোসল করব, প্রচুর গরম লাগছে। চলো তোমাকে গোসলখানা দেখিয়ে দিচ্ছি। আমি শ্বশুরের সাথে গোসল করতে গেলাম। আমি কখনো সাবান ছাড়া গোসল করি না, তাই শ্বশুরকে বললাম, আব্বু, আমার সাবানটা একটু লাগতো। আচ্ছা, আমি তানিয়ার কাছে সাবান পাঠিয়ে দিচ্ছি। তানিয়া সাবান দিয়ে আসলো। কি স্যার, সাবান ছাড়া কি একদিনও গোসল করা যায় না? না, সাবান ছাড়া গোসল করলে গায়ে ঘামের গন্ধ থেকে যায়। এই সাবানের গন্ধে আপনার শরীরের আসল গন্ধটা হারিয়ে গিয়েছে। তাতে কি? আজকে আপনি সাবান ছাড়া গোসল করবেন, আমি আপনার শরীরের আসল গন্ধটা চাই। পাগল হয়েছ নাকি? বেশি কথা বলবেন না, যেটা বলছি সেটাই করবেন। আমি ঘাবড়ে গেলাম। আচ্ছা করছি বাবা, আমি গোসল করছি, কিন্তু তানিয়া দরজায় হেলান দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, আমার গোসল দেখবে নাকি? আমার বরের গোসল আমি দেখব, এতে সমস্যা কোথায়? তোমার সমস্যা নাও থাকতে পারে, কিন্তু আমার সমস্যা আছে। আমার লজ্জা লাগে একটা মেয়ের সামনে নিচের শরীর বের করতে। ওরে বাবালে, কি লজ্জা আমার পিচ্চি বাবুটার। একদিন তো এমনিই তোমার সব কিছুই আমি দেখব। যেদিন দেখবে সেই দিন ভাবা যাবে। আজকে তো যাও, আমার গোসল শেষ করতে দাও। না, যাব না, আপনার গোসল দেখব। আমি কিন্তু চিল্লাবো। কি? বলেই আমার কাছে এসেই আমার গলার নিচে হাত দিয়ে, চিল্লিয়ে দেখুন, গলা টিপে ধরবো। আমিও তোমার গায়ে পানি দিয়ে ভিজিয়ে দিব। তানিয়া আমার গলা টিপে ধরল। আমিও তানিয়াকে বুকে টেনে নিয়েই মুখে চুম্মা বসিয়ে দিলাম। তানিয়া আমার গলা ছেড়ে দিল, তারপর আমার দিকে চোখ মোটা মোটা করে তাকিয়ে আছে। ওই, আপনি আমাকে চুম্মা দিলেন কিসের জন্য? আমার বউকে আমি চুম্মা দিব, এটাই স্বাভাবিক। আপনি কি চুম্মা দেওয়ার আগে আমার কাছ থেকে পারমিশন নিয়েছেন? না, পারমিশন তো নেওয়া হয়নি। এখন এর জন্য আপনাকে শাস্তি দেওয়া হবে। কি শাস্তি গো? আপনি আমাকে এখন 5 মিনিট কোলে নিয়ে দাঁড়িয়ে থাকবেন। তুমি বাচ্চা নাকি যে তোমাকে কোলে নিব? বাচ্চা, বেশি কথা না বলে কোলে নিন। আচ্ছা নিচ্ছি, কিন্তু আব্বু আম্মু দেখলে তো সমস্যা। কেউ দেখবে না, সবাই রান্নাঘরে খাবার রেডি করছে। আমি তানিয়াকে কোলে নিলাম। এদিক উপরে ঝর্ণা চলছে, ঝর্ণার পানি তানিয়ার মুখে এসে পড়ছে। তানিয়ার ফর্সা মুখটা পানিতে সেই রকম মায়াবী লাগছে। তানিয়া আমার মুখের দিকে তাকিয়ে হাসছে। এর হাসি মুখটা দেখছি এত সুন্দর করে কিভাবে হাসতে পারে? মেয়েটার ভিতরে কি না জাদু আছে। একদিনে আমার মনটা নিজের করে নিয়েছে। কি তোমার 5 মিনিট হয়েছে? আর একটু থাকি না। আমার কষ্ট হচ্ছে। একটা হাতিকে কত সময় এভাবে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা যায়? কি, আমি হাতি? আমাকে নিচে নামান, তারপর দেখাচ্ছি কে হাতি। আমি তানিয়াকে নিয়ে নামিয়ে দিলাম। নিচে নেমেই তানিয়া আমার বুকে কিলাতে লাগলো। আমি হাতি, তাই না? আমি তানিয়ার হাত দুইটা ধরে টান দিয়ে বুকে নিলাম। তানিয়ার মাথাটা আমার বুকে লাগিয়ে ওর মাথায় হাত দিয়ে, ওগো আমার মিষ্টি বউ, তুমি হাতি হতে যাবে কিসের জন্য? তুমি তো আমার আদরের একমাত্র মিষ্টি বউ। আপনি পচা। বাইরে থেকে সোনিয়া ডাক দিল। কিরে, তোদের গোসল শেষ হলো? আসছি। আমি তানিয়ার হাত ছেড়ে দিলাম। গোসল শেষ করে খাওয়ার টেবিলে বসলাম সবাই একসাথে। আচ্ছা ভাইয়া, আপনার প্রিয় খাবার কি? বিরিয়ানি। সকালে আব্বু আপনার আব্বুর কাছে ফোন দিয়ে জেনে নিয়েছিল, তারপর আম্মু বিরিয়ানি রান্না করেছে। ও তাই নাকি?
তাহলে তো দুপুরের খাবারটা ভালোই হবে। আচ্ছা, তোমার পছন্দের খাবার কি? আমার পছন্দের খাবার হচ্ছে ভুনা খিচুড়ি। ও ভালো। তানিয়ার পছন্দের খাবার কি? তানিয়া ওর মুখটা আমার কানের কাছে নিয়ে এসে বলল। আপনার মাথা। তানিয়ার কথা শুনে আমি জোরে হেসে ফেললাম। আমার সাথে শ্বশুর শাশুড়িও হাসতে লাগলো। খাওয়া শেষ করে তানিয়ার রুমে চলে গেলাম। বাহ, রুমটা তো অনেক সুন্দর। কত সুন্দর করে সবকিছু গুছানো। টেবিলের উপর অনেক ভালো গল্পের বই রাখা আছে। আমি আলমারি খুলে দেখলাম আলমারি ভর্তি জামা কাপড়। তানিয়া, তোমার রুমটা তো অনেক সুন্দর। আমি আপনার মতো অগোছালো না। কি আমি অগোছালো? তাছাড়া কি, বাইরে থেকে এসেই জামা প্যান্ট বেডের উপর রাখেন, ঘুমানোর আগে কখনো বেড গোছান না, সকালে উঠে সব কিছু এলোমেলো করে কলেজে যায়। ওইসব গুছানোর জন্য তো তুমি আছো, তাই না? আমি না হয় এখন আছি, কিন্তু আমি যখন ছিলাম না তখন তো আপনি কিছুই গোছাতেন না। তুমি যখন ছিলে না তখন আমি অনেক সুখী ছিলাম। তুমি আসার পর সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে। কি পাপ যে করছিলাম, আল্লাহ, যার জন্য এমন পেতনি বউ কপালে জুটল। আমি পেতনি? শুধু পেতনি না, সাথে জল্লাদ। দাঁড়ান, মজা দেখাচ্ছি। দেখো, বসে আছি, এখন দাঁড়াতে পারবো না। শুভ। বলেই আমার উপর ঝাঁপিয়ে পড়লো। আমার বুকের উপর উঠে বসলো। বসেই মাথার কাছ থেকে বালিশটা নিয়ে আমাকে বালিশ নিয়ে মারতে লাগলো। উফ, লাগে তো। লাগুক, তাতে আমার কি? তুমি আমার কলিজার বউ, নিজের একমাত্র বরকে মারবে, এতে একটু কষ্ট হবে না তোমার? না, হবে না। আমি তানিয়ার কোমরে হাত দিয়ে বুকে টেনে নিলাম। তাহলে আমি এখন মরে যাই, দেখি তোমার কষ্ট হয় কি। তানিয়া আমার মুখ চেপে ধরলো, তারপর কাঁদো কাঁদো কণ্ঠে বলল। আর কখনো মরার কথা মুখে আনবেন না। আপনি মরলে আমি পাগল হয়ে যাব। ওলে বাবালে, কি ভালোবাসা গো। ছোট থেকে আব্বু আম্মুকে ভালোবেসে আইছি, আর বিয়ের পর থেকে আপনাকেই ভালোবাসি। আমার পৃথিবী শুধু আপনি। এই ভালোবাসা কতদিন থাকবে? যতদিন বেঁচে থাকবো ততদিন আপনার প্রতি এমন ভালোবাসা থেকে যাবে। সত্যি? সত্যি। তাহলে এখন একটা চুম্মা দাও মিষ্টি বউ। যা দুষ্টু। তানিয়ার মুখটা লজ্জায় লাল হয়ে গেছে। আরে দাও না, সবসময় তো চাই না। আব্বু আম্মু পাশের রুমে যদি কেউ হঠাৎ দেখে ফেলে? আজব, আমার বউ আমাকে আদর করবে, এখন যদি কেউ দেখে তাতে আমার কি? না, আমি পারবো না। তাহলে ঠিক আছে, আমি এখনই আমার ছোট চাচার মেয়েকে ফোন দিয়ে একটা চুম্মা নিচ্ছি। কি? আপনি অন্য মেয়ের কাছ থেকে আদর নেবেন? তুমি যদি আদর না করো তাহলে তো অন্য মেয়ের কাছ থেকেই আদর নিব, আর ও তো আমার চাচাতো বোন। আপনাকে আমি মেরে ফেলবো অন্য মেয়ের সাথে কথা বললে। বলেই তানিয়ার ঠোঁট আমার ঠোঁটে মিশিয়ে দিল। আমি তানিয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। এখন তানিয়ার শরীর আর আমার শরীর একদম এক হয়ে আছে। 2 মিনিটের মতো তানিয়ার ঠোঁট আমার ঠোঁটে লেগে আছে। আমি এবার আমার ঠোঁটটা সরিয়ে নিলাম। তারপর তানিয়া হাসতে লাগলো। কি হলো, হাসছো কিসের জন্য? পাগল হলে নাকি? ওয়েট। তানিয়া একটা আয়না নিয়ে আসলো। তারপর আয়নাটা আমার হাতে দিল। আমি আয়নার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। হাই আল্লাহ, তানিয়ার ঠোঁটের সব লিপস্টিক আমার ঠোঁটে। আমি নিজেই চিনতে পারছি না। আমি আমার ঠোঁট যত মুছছি ততই বেশি লাল হচ্ছে। আমি কিছু সময় চেষ্টা করে বিফল হয়ে আবার বালিশে শুয়ে পড়লাম। তানিয়াও আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। আমি তানিয়াকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। বিকালে ঘুম ভেঙে গেল তানিয়ার চিৎকারে। আমি লাফিয়ে উঠে বসলাম। আরে তানিয়া, কি হয়েছে? চিৎকার করছো কেন? কি আপনি? আরে আজব, আমি তোমার স্বামী শুভ। নিজের মুখটা দেখুন তো। আমি আয়নাটা নিয়ে আমার মুখটা দেখলাম। ও মাগো, আমার এই অবস্থা কে করলো? আমাকে মেকআপ করিয়ে মেয়ে সাজালো কে? তানিয়া! ওই, আমি কিন্তু কিচ্ছু করিনি। তাহলে কে করেছে আমার এই অবস্থা? ভূত এসে বুঝি আমাকে সাজিয়ে দিয়ে গেল? হলেও হতে পারে, কিন্তু আমি সত্যি বলছি আমি করিনি। আমি তো খুব চিন্তায় পড়ে গেলাম, কে করতে পারে। একটু পরেই সোনিয়া আসলো। বাহ ভাইয়া, আপনাকে তো বেশ সুন্দরী লাগছে। সোনিয়া, তুমি করছো তাই না?
আমি কিছু সময় আগে আপনাদের রুমে এসেছিলাম, এসে দেখি আপনার মুখে লিপস্টিক লেগে আছে। আমি ভাবলাম লিপস্টিকের সাথে একটু মেকআপ করিয়ে দেই, তাহলে ভালো লাগবে দেখতে। আমি সোনিয়ার মাথায় আস্তে করে চড় দিলাম। ওরে দুষ্টু। সোনিয়া, তোকে বলছি না আমার বরের সাথে ফাজলামি করবি না। ওই, আমি আমার দুলা ভাইয়ের সাথে ফাইজলামি করব, তাতে তোর কি? হুম হুম। ওই দুইজন একদম চুপ করো। আচ্ছা, তোমাদের এখানে কি ঘোরার মতো জায়গা আছে? হুম ভাইয়া, আছে সুন্দর একটা কাশফুল বাগান। তাহলে চলো 3 জন ঘুরে আসি, আর কিছু সেলফিও তোলা যাবে। চলুন। সেই বিয়ের পর এখনো ঘোরা হয়নি। আচ্ছা সোনিয়া, সেই কাশফুল বাগানটা তোমাদের বাসা থেকে কত দূর? 1 কিলোমিটার দূরে। তাহলে চলো পায়ে হেঁটে যাওয়া যাক। কিন্তু আমি হাঁটতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কোলে করে নিয়ে যাব। আমি বাচ্চা নাকি যে আমাকে কোলে করে নিয়ে যাবেন? আচ্ছা চলো, তাড়াতাড়ি সন্ধ্যায় আবার আমাদের বাসায় ফিরতে হবে। মানে আজকে চলে যাবে নাকি? সর্বোচ্চ কয়দিন থাকবো তোমাদের বাসায়? আরে সকালে আসলেন আর রাতে চলে যাবেন মানে কি? আমার এক জায়গায় বেশি সময় থাকলে দম বন্ধ হয়ে যায়। আমিও দেখবো আপনি কেমনে আজকে বাসে যেতে পারেন। দরকার হলে আপনাকে কাঁধে রাখবো, তবু রাতে বাড়ি যেতে দিব না। বেশি কথা না বলে চল তো। আমি সোনিয়ার হাত ধরে হাঁটছি আর আমার পাশে তানিয়া হাঁটছে। তানিয়া আমার দিকে চোখ মোটা মোটা করে তাকাচ্ছে। আমি দেখে আরো জোর করে সোনিয়ার হাত ধরছি। তানিয়া আমার পায়ে লাথি দিয়ে আমাকে মাটিতে ফেলে দিল। উফ, কি হলো এটা? কি হলো বুঝেন না? নিজের বউয়ের হাত ছেড়ে শালির হাত ধরে হাঁটছেন, মেরে ফেলবো আপনাকে। ও, আমি তো ভাবছিলাম তোমার হাত। ওই, একদম ন্যাকামো করবেন না। আচ্ছা করবো না, এখন তো আমাকে উঠাও। কেন, আপনার পা নেই? নিজে উঠুন। আমার পায়ে ব্যথা লাগছে, আমি নিজে উঠতে পারবো না। তাহলে বসেই থাকুন। ওই সোনিয়া, আমাকে উঠাও প্লিজ। সোনিয়া হাত বাড়িয়ে দিল। আমি সোনিয়ার হাত ধরতে যাব, তখনই তানিয়া আমার কলার ধরে উঠিয়ে আমার মাথাটা তানিয়ার মুখের সামনে নিয়ে এসে, খুব শখ না শালির হাত ধরার? ধুর, তুমি তো আমাকে তুলছিলে না, তাই সোনিয়ার সাহায্য নিচ্ছিলাম। আপনি শুধু আমার, আমি বেঁচে থাকতে আপনাকে অন্য কেউ স্পর্শ করতে পারবে না। ও মাগো, কি ভালোবাসা। ওই, তুই কোনো কথা বলবি না। আমি ভয় পেয়ে গেলাম। কি মেয়ে রে বাবা, খালি ধমক দেয়। এত মিষ্টি একটা মেয়ে এমন রাগী কেন? ওই ধমক দিচ্ছ কেন? আমি তো ভয় পেয়ে গেলাম। ধমক দেওয়ার কাজ করলে তো ধমক দিবই। তানিয়া একটু রাগী, কিন্তু মনটা অনেক ভালো। আমাকে অনেক ভালোবাসে মেয়েটা। আমার ভাগ কাউকে দিতে চায় না। বিকেল একটু ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে শ্বশুর বাড়িতে আবার ফিরলাম। এখন বাড়ি যাওয়া লাগবে। বাসা থেকে আব্বুর ফোন আসছে। তানিয়া সোফায় বসে টিভি দেখছে। আমি তানিয়ার পাশে গিয়ে বসলাম। ও মহারানী, বাসা থেকে আব্বু ফোন দিয়েছিল। আব্বু বলল আজকে এখনই বাসায় ফেরা লাগবে। আরে, এখন যদি আমরা চলে যাই তাহলে আব্বু আম্মু প্রচুর রাগ করবে। তুমি প্লিজ তোমার আব্বু আম্মুকে বোঝাও। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। আমার লক্ষ্মী বউ। হয়েছে হয়েছে, আর আদর দেখাতে আসতে হবে না। তানিয়া চলে যাওয়ার পর আমি রিমোটটা নিয়ে একটু গান দেখতে লাগলাম। কিছু সময় পর শাশুড়ি আসলো। বাবা, কি সমস্যা? তানিয়া বলল তুমি নাকি চলে যাবে। আম্মু, বাসা থেকে আব্বু ফোন দিয়েছে। আব্বু আম্মু ভাইয়া সবাই আজকে নাকি কোথায় যাবে। বাড়ি একদম ফাঁকা হয়ে যাবে, তাই আমাকে বাসায় যাওয়া লাগবে। তানিয়া থাকুক, আমি ওকে 2-1 দিন পর এসে নিয়ে যাব। আচ্ছা বাবা, তাহলে রাতের খাবারটা তো খেয়ে যাও। না আম্মু, এখন আর সময় নেই, বাসায় গিয়ে খাবো। আমি বাইরে এসে বাইক স্টার্ট দিলাম, তখনই পিছন থেকে তানিয়া আমার জামা টেনে ধরলো। কে? ভাবছেনটা কি আমাকে রেখে একাই বাড়িতে চলে যাবেন? মেরে হাতটি ভেঙে দিব। না মানে, তুমি অনেকদিন পর আসলে তো বাপের বাড়ি, তাই ভাবলাম তোমাকে রেখে যাই কিছু দিন। এখানে থাকলে হয়তো তোমার মনটা ভালো হয়ে যাবে। আপনাকে ছাড়া আমি এখানে কিভাবে ভালো থাকবো? কিভাবে ভাবলেন? আচ্ছা সরি বাবা, আমার ভুল হয়ে গেছে। এখন তাড়াতাড়ি গুছিয়ে আসো তো। তানিয়া সবকিছু গুছিয়ে আসলো। আমি বাইক চালাচ্ছি। তখন রাত 7টা বাজে। আমাদের বাসায় ফিরতে 1 ঘন্টা সময় লাগবে। অবশেষে বাসায় ফিরে দেখি আম্মু আব্বু ভাইয়া ভাবি সবাই গুছিয়ে বসে আছে। ভাইয়া, কোথায় যাবি তোরা? আমার শ্বশুর বাড়ি।
তো তুই আর ভাবি যা, আব্বু আম্মুর যাওয়ার কি দরকার? ভাবি আমার দিকে চোখ মোটা মোটা করে তাকাচ্ছে। সরি ভাবি, আপনারা সবাই জানতো কবে বাসায় ফিরবেন? কালকে সকালে। আচ্ছা যান। আব্বু আসলো, এসেই বাড়ির সব রুমের চাবি তো আমার হাতে দিল। আরে এতগুলো চাবি আমি রাখতে পারবো না। আরে গাদা, চাবিগুলো বৌমার হাতে দে। আমি খুব ভালো করে জানি তোর এই চাবি রাখার কোনো যোগ্যতা নেই। আমি তানিয়ার হাতে চাবিটা দিয়ে উপরে চলে যাচ্ছি, তখনই আব্বু আমাকে ডাক দিল। ওই শুভ, কই যাচ্ছিস? রুমে। কেন? বৌমাকে রেখে তুই একা রুমে যাচ্ছিস? বৌমাকে নিয়ে যা বলদ। আজব তো, তোমার বৌমাকে কি কোলে করে নিয়ে আসবো? দরকার পড়লে কোলে করেই নিয়ে যাবি, কিন্তু ওকে একা কখনো রেখে কোথাও যাবি না। আচ্ছা তাহলে আমি তখন ওয়াশরুমে যাব, তখনও তোমার বৌমাকেও নিয়ে যাব, কেমন? আমার কথা শুনে সবাই হাসতে লাগলো। আমি তানিয়ার হাত ধরে টেনে আনতে গেলাম, কিন্তু তানিয়া আসে না। কি হলো, চলো। আমার পায়ে ব্যথা লাগছে, আমি হাঁটতে পারবো না। আরে কখন ব্যথা লাগলো? কখন ব্যথা লাগলো তোকে বলা লাগবে নাকি? বৌমাকে এখন কোলে করে নিয়ে যা রুমে, গিয়ে ডাক্তারকে ফোন দে। আমি কোনো উপায় না পেয়ে তানিয়াকে কোলে দিলাম। আমার কাণ্ড দেখে সবাই মুচকি মুচকি হাসছে। আমার তখন প্রচন্ড রাগ হচ্ছে, মন চাচ্ছে তানিয়াকে কোল থেকে ফেলে দেই। তানিয়া আমার মুখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি আর রাগ কন্ট্রোল করতে পারলাম না। রুমে এসে তানিয়াকে বেডের উপর ছুঁড়ে ফেলে দিলাম। ও মা গো, কোমরটা বুঝি ভেঙেই গেল। আহারে বাবু, খুব শখ বুঝি আমার কোলে ওঠার? কেমন লাগে এখন? ওয়েট, আপনার ব্যবস্থা করতেছি। তানিয়া ফোনটা নিয়েই আব্বুকে ফোন দিল। কি হয়েছে বৌমা, কোনো সমস্যা? আব্বু, আপনার ছেলে আমাকে। বলতেই আমি তানিয়ার পা জড়িয়ে ধরলাম। প্লিজ আমার মিষ্টি বউ, আব্বুকে বলো না গো, আব্বু জানতে পারলে আমাকে গুলি করে মারবে। না মানে আব্বু, আপনার ছেলে আমাকে অনেক ভালোবাসে। ধুর পাগলি, এই কথাটা বলার জন্য বুঝি ফোন দেয়া লাগে? তানিয়া আমার কলার ধরে টান দিয়ে কাছে নিয়ে এসে, দেখলেন আমার ক্ষমতা? বাবা খুব দেখছি, আর একটু হলে আব্বুর হাতে আমার জীবনটা যেত। জানেন, আপনি যখন বলেছিলেন আপনার গার্লফ্রেন্ড আছে, আমাকে ডিভোর্স দিবেন, ওই দিন আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। আমি তো ভাবছিলাম সুইসাইড করব। ওই পাগলি, একদম চুপ। এই বাড়ির মানুষগুলো আমাকে এত ভালোবাসবে আমি বিয়ের আগে কখনো কল্পনাও করিনি। আমি শুনেছি বিয়ের পর নাকি স্বামীর বাড়িতে প্রথমে চাকরানির মতো থাকতে হয়, শাশুড়ির সাথে নাকি ঝগড়া হয়, স্বামী নাকি ভালো ব্যবহার করে না। আমি বিয়ের দিন আব্বু আম্মুকে ছেড়ে আসতে পারছিলাম না, এতটা কষ্ট হচ্ছিল। কিন্তু এখন আমি এই বাড়ি ছেড়ে কোথাও থাকতে পারি না। বড্ড ভালোবাসি এই বাড়ির মানুষগুলোকে। আমাকে ভালোবাসো না বুঝি? বাসি তো, খুব ভালোবাসি। তাহলে আমার উপর সবসময় অত্যাচার করো কেন? আপনি যাতে আমাকে ভয় পান, আমাকে ছাড়া অন্য মেয়ের দিকে না তাকান। আমি আপনাকে কখনো হারাতে পারবো না। যার সন্দেহটা বেশি তার ভালোবাসাটাও বেশি। আমি তানিয়ার চোখে পানি দেখে নিজের চোখেও পানি আটকাতে পারলাম না। আমি তানিয়াকে বুকে টেনে নিলাম। তানিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তানিয়ার চোখের পানিতে আমার শার্ট ভিজে যাচ্ছে। আরে পাগলি, তুমি শুধু এই বাড়ির বউ না, তুমি এই বাড়ির মেয়েও। তোমাকে আমার আব্বু আম্মু মেয়ের চোখে দেখে। তারা তোমাকে কখনো হারাতে চায় না, তারা সবসময় তোমাকে তাদের পাশে চায়। আর তুমি যেদিন থেকে আমার জীবনে আইছো, সেই দিন থেকে আমার জীবনটা বদলে গিয়েছে। আপনি আমাকে পেয়ে খুশি না বুঝি? না, আমি শুধু খুশি না, আমি মহা খুশি। আমি সারা জীবন আল্লাহর কাছে যেমন মানুষ চাইছি, আল্লাহ আমাকে তার চেয়েও ভালো একজন জীবনসঙ্গী দিয়েছে। তানিয়া আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আরে পাগলি, কি করছো? ছাড়ো। না, আজকে সারা রাত আপনাকে এইভাবে জড়িয়ে ধরে রাখবো। আচ্ছা বাবা, রাখো, কিন্তু এখন তো ছাড়ো, আমার খুব ক্ষুধা লাগছে। ঘুরবার। আমি তানিয়াকে নিয়ে নিচে গিয়ে রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়ে দেখি কিছুই নেই। তারপর ফ্রিজ খুললাম। হায় আল্লাহ, ফ্রিজেও কিছু নেই। এখন কি হবে? আমার তো প্রচুর ক্ষুধা লাগছে। ওই তানিয়া, বাসায় তো কিছুই নেই, এখন কি হবে? এখন তাহলে রান্না করতে হবে। তাহলে রান্না করা শুরু করে দাও। কি? আমি তো রান্না করতে পারি না। তুমি কেমন মেয়ে যে কিনা রান্না করতে পারে না? আব্বু আম্মু কখনো রান্নাঘরে ঢুকতে দেয়নি।
আচ্ছা, কোনো সমস্যা নাই, আমি রান্না করতে পারি। চলো আজকে আমি রান্না শিখাবো। কি, আপনি রান্না করতে পারেন? অল্প অল্প। আমি অনেক আগে থেকে ভেবে রেখেছিলাম যে বিয়ের পর বউ পিটিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিব, তারপর নিজে একা একা রান্না করে খাবো। কি, আপনি আমাকে মারবেন? ও মা গো, পাগল নাকি? তুমি যে জিনিস, তোমাকে মারলে তো তুমি আমাকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে দিবে। আপনি বুঝি আমাকে ভয় পান? প্রচুর ভয় পাই, আবার প্রচুর ভালোবাসি। আচ্ছা চলো রান্নাটা শুরু করি। আমি তানিয়াকে খুব সুন্দর করে বুঝিয়ে দিলাম কোথায় কি লাগবে। তানিয়াও রান্না করছে আর আমি টেবিলের উপর বসে ফেসবুক চালাচ্ছি। আমি তানিয়াকে পাহারা দিচ্ছি। মেয়েটা আজকেই প্রথম রান্না করছে, যদি কিছু হয় এই ভয়ে ওর পিছনে বসে পাহারা দিচ্ছি। তানিয়ার রান্না শেষ হলো, আমি আর তানিয়া হাতে হাতে খাবারগুলো টেবিলে নিয়ে আসলাম, তারপর খেতে বসলাম। উফ, ওমাগো, এত ঝাল লাগে কেন? আমি তো তোমাকে বলেছিলাম অল্প ঝাল দিতে। আমি ঝাল পছন্দ করি, তাই ঝাল বেশি দিয়েছি। ও মা, চোখে সর্ষের ফুল দেখছি, পানি খাবো। না, পানি হবে না। ও মা গো, পানি না দিলে মরে যাব, প্লিজ পানি দাও। পানি দিতে পারি, কিন্তু আমার একটা আবদার আজকেই পূরণ করতে হবে। আচ্ছা, পূরণ করব, এখন তো পানিটা দাও। তানিয়া আমাকে হাতে পানির জগ দিল, আমি হাফ জগ পানি খেয়ে নিলাম, তবুও ঝাল কমছে না। তানিয়া, ফ্রিজে মিষ্টি আছে নাকি? আছে, কিন্তু দেওয়া যাবে না। প্লিজ মজা করো না, তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আসো। আমার জ্ঞান থাকতে আর কখনো তোমাকে রান্না করতে পাঠাবো না, দরকার পড়লে না খেয়ে থাকবো। আদরের বউকে রান্না করতে দিলে এমনই হয়। বাবা, আমার ভুল হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে সোফায় আমি বসে আছি আর তানিয়া আয়নার সামনে বসে আছে। কিছু সময় পর তানিয়া আমার পাশে এসে বসলো। এবার আমার আবদারটা রাখুন। কি আবদার? আমাকে আজকেই বাবু দিবেন। বাবু দেয়া যায়, কিন্তু তুমি যদি বাবুকে পেয়ে আমাকে আর না ভালোবাসো তাহলে আমি তো মরে যাব। তানিয়া আমার কলার ধরে বুকের উপর নিয়ে এসে, ওই, তুই জানিস আমি বাবু পাইলে তোকে ভুলে যাব? আমি বুঝতে পারলাম মহারানী প্রচুর রেগে গিয়েছে। না মানে, অনেকেই তো বলে মেয়েরা বাবু পাইলে নাকি স্বামীকেই ভুলে যায়। আমি আপনাকে কখনোই ভুলবো না, এটা আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। বলেই তানিয়া আমার কলার ধরে টেনে বেডের উপর নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। ওয়েট ওয়েট, আবার কি হলো? দেখো মিষ্টি বউ, আমি একে তো পিচ্ছি, তার উপর আবার প্রথম, এমন কিছু করো না যাতে তোমার পিচ্ছি বরটার কিছু হোক। আমার কিন্তু প্রচুর ভয় লাগে। আজব তো, মেয়েরা ভয় পায় শুনেছি, কিন্তু আজকে দেখি আমার বরটা ভয় পায়। আরে, আমি তো আজকে প্রথম দিন। কিচ্ছু হবে না, আমি আছি তো। এবার তানিয়াকে আমি ধাক্কা দিয়ে বিছানাতে ফেললাম, ওর ঠোঁটে আবার আমার ঠোঁট মিশিয়ে দিলাম, ওর ঠোঁট ছেড়ে এবার থুতনিতে চুমু খেলাম। এভাবে চোখে গলায় ঘাড়ে চুমুতে চুমুতে ভরিয়ে দিলাম। আজ আমার প্রতিটা স্পর্শে তানিয়া কেঁপে কেঁপে উঠছে। এভাবে আমরা দুজন দুজনের ভালোবাসায় মিশে হারিয়ে গেলাম অতল সমুদ্রে, যে সমুদ্রে যেতে হলে লাগবে প্রচুর ভালোবাসা আর সাথে ভালোবাসার মানুষ। দুইজন মধুর মিলনে লিপ্ত হয়ে গেলাম, বাকিটা না হয় ইতিহাস থেকে যাক।